দেবীর দ্বিতীয় পর্ব এই নিশিথিনী। আর দেবীর মতোই এটিও একটি পূর্ণাঙ্গ উপন্যাস। মিসির আলির ধারণা ছিল তিনি সহজে বিরক্ত হন না। এই ধারণাটা আজ ভেঙে যেতে শুরু করেছে। ঠিক এই মুহূর্তে তিনি অসম্ভব বিরক্ত। যে রিকশায় তিনি উঠেছেন তার সিটটা ঢালু, বসে থাকা কষ্টের ব্যাপার। তার চেয়েও বড় কথা, 2 মিনিট পরপর রিকশার চেইন পুড়ে যাচ্ছে। এখন বাজছে 10:23। 10:30টায় থার্ড ইয়ার অনার্সের সঙ্গে তার একটা টিউটোরিয়াল আছে। এটা কোনো ক্রমেই ধরা যাবে না। যে হারে রিকশা এগোচ্ছে তাতে ইউনিভার্সিটিতে পৌঁছাতে তার আরও 15 মিনিট লাগবে। এই কালের ছাত্ররা এতক্ষণ তাদের টিচারের জন্য অপেক্ষা করবেন না। মিসির আলি তার বিরক্তি ঢাকবার জন্যে একটা সিগারেট ধরালেন। ঠিক তখন 5মবারের মতো রিকশার চেইন পড়ে গেল। রিকশাওয়ালার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে চেন পড়ার ব্যাপারটায় সে আনন্দিত। গদাই লস্করি চালে সে নামল এবং সামনের চাকাটা তুলে ঝাঁকাঝাঁকি করতে লাগলো। চেইন পড়ে গেলে কেউ চাকা তুলে ঝাঁকাঝাঁকি করে বলে আমার জানা নেই। রুক্ষ গলায় বললেন, এরকম করছো কেন? রিকশাওয়ালা জবাব দিল না। গরম চোখে তাকালো এবং মিসির আলিকে সম্পূর্ণ উপেক্ষা করে একটা বিড়ি ধরালো। মিসির আলি রাগ সামলাবার চেষ্টা করতে লাগলেন। 20 থেকে 1 পর্যন্ত উল্টো করে গুনলেন। জীবনানন্দ দাশের মনে হয় একদিন কবিতার প্রথম 4 লাইন মৃদু স্বরে আওড়াতে লাগলেন। মিসির আলির ধারণা, কিছু কিছু কবিতা মানুষের অস্থিরতা কমিয়ে দেয়। রিকশাওয়ালা কঠিন মুখ নিয়ে নির্বিকার ভঙ্গিতে বিড়ি টানছে। মিসির আলির দিকে ফিরেও তাকাচ্ছে না। মিসির আলি নিজেকে সামলাবার জন্যই ভাবতে লাগলেন, তিনি নিজে যদি সিগারেট ধরাতে পারেন তাহলে এই লোকটি পারবে না কেন? জুন মাসের প্রচণ্ড গরমে বেচারা ক্লান্ত এবং বিরক্ত। একজন ক্লান্ত এবং বিরক্ত মানুষের নিশ্চয়ই বিশ্রাম করার অধিকার আছে। তিনি হালকা গলায় বললেন, নাম কি তোমার? শামসু। বাড়ি কোথায় তোমার শামসু? বাড়িঘর নাই। দেরি হয়ে যাচ্ছে আমার। শামসু, রিকশা চালাও, ক্লাস মিস হবে। শামসু কোনো পাত্তাই দিল না। রাস্তার পাশে পেশাব করতে বসে গেল। তার বসার ভঙ্গি থেকেই বোঝা যাচ্ছে সে সহজে উঠবে না, বসেই থাকবে। এই লোকটি কি কোনো একটা অজ্ঞাত কারণে তার সঙ্গে ঝগড়া বাঁধাবার চেষ্টা করছে? মিসির আলি রিকশা থেকে নেমে পড়লেন। 5 টাকা ভাড়া ঠিক করা ছিল। তিনি 6 টাকা দিলেন। সহজ স্বরে বললেন, নাও, ভাড়া নাও, আমি হেঁটে চলে যাব। সাধারণত রিকশাওয়ালাদের সবচেয়ে ময়লা ন্যাতনেতে নোটগুলো দেওয়া হয়। মিসির আলি তাকে দিয়েছেন কচকচে নতুন নোট। এটা তিনি করলেন এই আশায় যাতে শামসু নামের এই উদ্ধত যুবকটি তার আচরণের জন্য লজ্জিত বোধ করে। এরকম কাণ্ড কারখানা মিসির আলি সাহেব করে থাকেন। একবার বাসে তার পাশে সুখী সুখী চেহারার এক বুড়ো বসল। দুজনের সিট, কিন্তু বুড়ো অকারণে পা ফাঁক করে তাকে চাপ দিতে লাগলো। বিশ্রী একটা কাণ্ড। মিসির আলি খানিকক্ষণ চাপ সহ্য করলেন। তারপর উঠে দাঁড়িয়ে হাসি মুখে বললেন, আপনার বোধহয় অল্প জায়গায় বসার অভ্যাস নেই। আপনি বরং একাই এখানে আরাম করে বসুন। মিসির আলি ভেবেছিলেন লোকটি এতে লজ্জিত এবং বিব্রত হবে। সেরকম কিছুই হল না। লোকটি নির্বিকার ভঙ্গিতে দুজনের জায়গা দখল করে পা দোলাতে লাগল। এরা অসুখী মানুষ। নিজেদের ব্যক্তিগত যন্ত্রণা এরা অন্যদের উপর চাপিয়ে দিতে চেষ্টা করে। ঢাকা শহরে অসুখী মানুষের সংখ্যা এত বাড়ছে কেন ভাবতে ভাবতে মিসির আলি দ্রুত হাঁটতে লাগলেন। মাথার উপর জুন মাসের গনগনে আকাশ। রাস্তাঘাট তেতে উঠেছে, বাতাসের লেশ মাত্র নেই। এবছর অসম্ভব গরম পড়েছে। এরকম অসহ্য গরমে রিকশাওয়ালারা মানুষ কিভাবে টানে কে জানে। মিসির আলি শামসু নামের উদ্ধত যুবকটির জন্য এক ধরনের মায়া অনুভব করলেন। ক্লাস ফাঁকা। আসমানি রঙের জামদানি শাড়ি পরা একটা মেয়ে শুধু সেকেন্ড বেঞ্চে বসে আছে। মেয়েটার মাথায় ঘোমটা। এটা একটা নতুন ব্যাপার। ইউনিভার্সিটির মেয়েরা মাথায় ঘোমটা দেয় শুধু আজানের সময়। মিসির আলি ঢুকতেই মেয়েটি উঠে দাঁড়ালো। তিনি অপ্রস্তুত স্বরে বললেন, দেরি করে ফেললাম, সবাই চলে গেছে নাকি? জি স্যার। তুমি বসে আছো কেন? তুমি কেন ওদের সঙ্গে গেলে না? মেয়েটি মৃদু স্বরে বলল, স্যার
আপনি কি আমাকে চিনতে পারছেন না? হ্যাঁ, চিনতে পারছি। তোমার নাম নীলু। জি। তুমি তো এই ক্লাসের নও। জি না। তাহলে? আমি স্যার আপনার সঙ্গে দেখা করবার জন্য বসে আছি। আমি রুটিনে দেখেছি আজ আপনার এখানে ক্লাস। মিসির আলি ভ্রু কুঁচকে বললেন, তোমার কি বিয়ে হয়েছে? মাথায় ঘোমটা, তাই বললাম আর কি। নতুন বিয়ে হওয়া মেয়েরা প্রথম দিকে ঘোমটা পরে। আমার বিয়ে হয়নি। ও আচ্ছা। আপনার সঙ্গে আমার খুব একটা জরুরি কথা আছে স্যার। বলো। আমি স্যার অনেকটা সময় নিয়ে কথাটা আপনাকে বলতে চাই। আমি কি স্যার আপনার বাসায় যেতে পারি? বাসায় আমার কিছু ঝামেলা আছে। তাহলে স্যার আপনি কি আমাদের বাসায় একটু আসবেন? আমার খুব দরকার। ঠিক আছে, যাব। আমাদের বাসার ঠিকানা কি আপনার মনে আছে? একবার গিয়েছিলেন আমাদের বাসায়। আমাদের বাসার দোতলায় আপনার একজন পরিচিত মহিলা থাকতেন, রানু নাম। আমার মনে আছে। স্যার আপনি কি আজই আসবেন? আমার খুব দরকার। মিসির আলি তাকিয়ে রইলেন মেয়েটার দিকে। এই মেয়ের নাম নীলু, কিন্তু কোনো একটা বিচিত্র কারণে তাকে অবিকল রানুর মতো দেখাচ্ছে। স্যার আপনি কি আজই যাবেন? ঠিক আছে রানু, আমার নাম কিন্তু স্যার নীলু। মিসির আলি লক্ষ্য করলেন মেয়েটা হাসছে, যেন তাকে রানু বলায় সে খুশি। এটাই যেন আশা করছিল। আমাদের বাসার ঠিকানা লিখে দেব? লিখে দিতে হবে না, আমার মনে আছে। আসবেন কিন্তু স্যার? আসবো, আমি আসবো। যাই স্যার, আসসালামু আলাইকুম। নীলু উঠে দাঁড়ালো। এত সুন্দর মেয়েটি, শ্যামলা গায়ের রং, চোখে মুখে তেমন কোনো বিশেষত্ব নেই, কিন্তু তবুও এমন মায়া জাগিয়ে তুলছে কেন কে জানে। মিসির আলি লজ্জিত বোধ করলেন। তার বয়স 41। এই বয়সের একজন মানুষের মনে এই জাতীয় তরল ভাব থাকা উচিত নয়। তাছাড়া এই মেয়েটি তার ছাত্রী। মিসির আলি শূন্য ক্লাসে দীর্ঘ সময় বসে রইলেন। একসঙ্গে বেশ কয়েকটা জিনিস নিয়ে তিনি ভাবছেন। মেয়েটির মাথায় ঘোমটা কেন? এই মেয়েটি দীর্ঘদিন ধরে এই ক্লাসে আসছে না কেন? মেয়েটি চলে যাবার সময়ও একটা অস্বাভাবিক আচরণ করেছে। সোজাসুজি হেঁটে গেছে, একবারও পিছন ফিরে তাকায়নি। মেয়েরা সাধারণত পেছন ফিরে তাকায়। সবচেয়ে রহস্যময় ব্যাপারটি হচ্ছে, একটি মৃতা মেয়ের ছাপ আছে নীলুর মধ্যে। যেভাবেই হোক আছে, কিন্তু তা সম্ভব নয়। প্রকৃতি রহস্য পছন্দ করে না। তিনি সিগারেট ধরালেন। প্রকৃতি রহস্য পছন্দ করে না, কথাটা কি সত্যি? তার মনে হলো সত্যি নয়। প্রকৃতির কাজই হচ্ছে নানান রকম রহস্য সৃষ্টি করা। মানুষের কাজ হচ্ছে সেই রহস্যের কুয়াশা সরিয়ে দেওয়া। এমন একদিন কি আসবে যখন কেউ বলবে না, দেয়ার আর মেনি থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ। আরে মিসির আলি সাহেব না? এখানে কি করছেন? একা একা ক্লাসে বসে আছেন? তিনি দাড়িওয়ালা এই লোকটাকে চিনতে পারলেন না। হাতে রেজিস্ট্রি খাতা, কাজে অধ্যাপক হবেন। মুখখানা হাসি হাসি, পান খেয়ে দাঁত লাল করে ফেলেছেন। পান খাওয়া লোকজন কি একটু নম্র স্বভাবের হয়? মিসির আলির মনে হলো পান এবং স্বভাবের ভেতর কোন একটা সম্পর্ক আছে। তিনি যে কজন পানবিলাসী লোককে চেনেন তাদের সবাই সদালাপী। কি কথা বলছেন না কেন? কিছু ভাবছেন নাকি? মিসির আলি উঠে দাঁড়ালেন। শান্ত এবং নরম স্বরে বললেন, জি না, কিছু ভাবছি না। আপনি কি আমাকে চিনতে পারছেন না? জি না। দাড়িওয়ালা অধ্যাপক অত্যন্ত বিস্মিত হলেন। মিসির আলি বিব্রত বোধ করলেন। কাউকে চিনতে পারছি না বলা তাকে প্রায় অপমান করার শামিল। বিশেষ করে অধ্যাপক শ্রেণীর মানুষেরা এই ব্যাপারে খুব স্পর্শকাতর। সত্যি চিনতে পারছেন না? জি না। আমার একটা প্রবলেম আছে, কিছুই মনে থাকে না। মাসখানেক আগে আমি আপনার কাছে একজন রোগী নিয়ে গিয়েছিলাম, ফিরোজ নাম, ঢাকা মেডিকেল কলেজের ছাত্র। ও হ্যাঁ, মনে পড়েছে। আপনি ফিরোজের দুলাভাই? হ্যাঁ, দুলাভাই। এবং আপনার নাম হচ্ছে নাজিম উদ্দিন, হিস্ট্রি ডিপার্টমেন্ট। এই তো চিনতে পারছেন? চিনতে পারছি অ্যাসোসিয়েশন থেকে। একটা মনে পড়লে অন্যগুলো মনে পড়তে থাকে। অ্যাসোসিয়েশন অফ আইডিয়াস।
ফিরোজ তো অনেকখানি ইমপ্রুভড করেছে। এত অল্প সময় যে আপনি এতটা করবেন আমরা কেউ কল্পনাও করিনি। দারুণ ব্যাপার। মিসির আলি কিছু বললেন না। ফিরোজ আজ বিকেলে তার কাছে আসবে। প্রতি সোমবার ফিরোজের সঙ্গে তার একটা সেশন থাকে, অথচ নীলুকে বলে রেখেছেন আজ যাবেন তাদের বাসায়। তার কাজকর্ম ইদানিং এলোমেলো হয়ে যাচ্ছে, বয়স বাড়ছে। মিসির আলি সাহেব, জি চলুন লাউঞ্জে বসে চা খাওয়া যাক। জি জি চলুন। আপনি এত গম্ভীর হয়ে আছেন কেন? কি ভাবছেন এত? কিছু ভাবছি না। তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। দীর্ঘ নিঃশ্বাসটি কেন ফেললেন এ নিয়ে ভাবতে চেষ্টা করলেন। অকারণে তো কেউ দীর্ঘ নিঃশ্বাস ফেলে না, সবকিছুর পেছনে কারণ থাকে। তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। দীর্ঘ নিঃশ্বাসটি কেন ফেললেন এ নিয়ে ভাবতে চেষ্টা করলেন। অকারণে তো কেউ দীর্ঘ নিঃশ্বাস ফেলে না, সবকিছুর পেছনে কারণ থাকে। এই জগতে কার্যকারণ ছাড়া কিছুই হয় না, সবই লজিক। জটিল কিন্তু অভ্রান্ত। লজিকের বাইরে একচুলও কারো যাবার ক্ষমতা নেই। গত 2 মাস ধরে ফিরোজ প্রতি সোমবারে মিসির আলির কাছে আসেন। 5টার সময় আসে, থাকে 7টা পর্যন্ত। আজ কি মনে করে 3টার সময় চলে এসেছে। মিসির আলি তখনও ইউনিভার্সিটি থেকে ফেরেননি। তার কাজের মেয়ে হানিফা দরজা খুলে দিল। সে দরজা খুলল ভয়ে ভয়ে। ফিরোজের দিকে তাকালেই তার বুক টিপটিপ করে, বড় ভয় লাগে। স্যার কে আছেন হানিফা? জি না, আজ একটু সকাল সকাল এসে পড়েছি। আমি বসি কেমন? জি আচ্ছা। তুমি আমাকে 1 গ্লাস লেবু শরবত খাওয়াতে পারো? প্রচন্ড গরম। হানিফার বয়স 10, কিন্তু সে খুবই চটপটে। মিসির আলি সাহেব তাকে অল্প দিনের মধ্যেই বর্ণ পরিচয় করিয়েছেন। পড়াশোনার ব্যাপারে তার অসম্ভব আগ্রহ। মেয়েটি এমনিতেই চটপটে। সে বড় 1 গ্লাস শরবত বানালো, 3 টুকরা বরফ ছেড়ে দিল। ট্রেতে করে শরবত 1 গ্লাস এবং আরেক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এলো। সে দেখেছে শরবত খাওয়ার পরপরই সবাই পানি খেতে চায়। ফিরোজ অবশ্যই উল্টাটা করল। পানি খেলো প্রথমে, তারপর সহজ স্বাভাবিক গলায় বলল, তুমি আমাকে ভয় পাও কেন হানিফা? ভয় পাই না তো। পাও, খুবই ভয় পাও। ভয় পাওয়ার কিছু নেই। আমি এখন সেরে গেছি। পুরোপুরি না সারলেও অসুখটা নেই। চেঁচামেচি হইচই কিছুই করি না, ঠিক না? জি ঠিক। এখন দেখো না, সবাই একা একা ছেড়ে দেয়, আগে ছাড়তো না। হানিফা কিছু বলল না। ফ্যানটা ছেড়ে দাও। হানিফা ফ্যান ছেড়ে দিল। ফিরোজ ভারী গলায় বলল, এই গরমে সুস্থ মানুষই পাগল হয়ে যায়, আর আমি তো এমনিতেই পাগল। হানিফার বুকের ভেতর ধক করে উঠল। বলে কি লোক? বাড়িদার কেউ নেই, শুনশান নীরবতা। হানিফার ইচ্ছে করতে লাগলো বাড়ির বাইরে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকতে। হানিফা, জি। আমাকে ভয় লাগছে? জি। ভয়ের কিছু নেই, আমি সেরে গেছি। ঠিক আছে, তুমি যাও, আমি বসে থাকবো চুপচাপ। হানিফা রান্নাঘরে চলে গেল। কি মনে করে সে রান্নাঘরের দরজা বন্ধ করে দিল। কেন জানি দারুণ ভয় করতে লাগলো তার। ফিরোজ বসে আছে চুপচাপ, তার চোখ ঈষৎ লাল। খুব সূক্ষ্মভাবে হলেও তার মধ্যে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যায়। ছেলেটির বয়স 22, অত্যন্ত সুপুরুষ। চিবুক এবং ঠোঁট কিশোরদের মতো, বড় বড় চোখ, পাতলা নাক। তাকে দেখলে মনে হয় মেয়ে বানাতে গিয়ে প্রকৃতি কি মনে করে যেন শেষ মুহূর্তে তাকে পুরুষ বানিয়েছে এবং সম্পূর্ণ ভিন্ন ধরনের কিছু কাঠিন্য ঢেলে দিয়েছেন। ফিরোজের সমস্যাটা শুরু হয় এইভাবে। সে 2 বছর আগে জানুয়ারি মাসে তার এক বন্ধুর বাড়ি গিয়েছিল। যাবার উদ্দেশ্য ছিল একটাই, গ্রাম দেখা। ফিরোজ কখনো গ্রাম দেখেনি। বন্ধুর বাড়ি ময়মনসিংহের মোহনগঞ্জে। চমৎকার একটা জায়গা। ভোরবেলায় আকাশের গায়ে নীলাভ গাঢ় পাহাড় দেখা যায়। চারদিকে ধুধু প্রান্তর। বর্ষা আসামাত্র যা পানিতে ডুবে যায়। সেই পানি সমুদ্রের মতো গর্জন করতে থাকে। অল্প বাতাসেই সমুদ্রের মতো বিশাল ঢেউ ওঠে। এখন অবশ্য শুকনো খটখট করছে চারদিক, তবু ফিরোজ
মুগ্ধ হয়ে গেল। সবচেয়ে মুগ্ধ হলো বন্ধুর বাড়ি দেখে। বিশাল এক দালান, সিনেমাতে পুরনো আমলের জমিদার বাড়ির মতো বাড়ি। এক একটি ঘর এত উঁচু এবং এত বিশাল যে কথা বললেই প্রতিধ্বনি হয়। ফিরোজের বন্ধুর নাম আজমল চৌধুরী। সে তাকে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ি দেখালো। অতিথিদের থাকবার জায়গা, নায়রীদের থাকবার জায়গা, কুয়োতলা, বাড়ির পেছনের সার দেয়াল, যেখানে পূর্বপুরুষদের কবর আছে। ফিরোজের বিস্ময়ের সীমা রইল না। কি কাণ্ড! সে মুগ্ধ কণ্ঠে বলল, এ তো হুলস্থুল ব্যাপার রে আজমল। তোরা রাজা মহারাজা ছিলি, তা তো কোনোদিন বলিসনি। এখন কিছুই নেই, দালানটাই আছে, আর কিছুই নেই। সেই দালানই ভেঙে ভেঙে পড়ছে, আর একটা ভূমিকম্প হলে গোটা দালানটাই ভেঙে পড়ে যাবে। তাছাড়া খুব সাপের উপদ্রব। বলিস কি? এখন ভয় নেই কোনো, সব সাপ হাইবারনেশনে চলে গেছে। গরমের সময় ভয়াবহ কাণ্ড হয়। কোনো ব্যবস্থা করতে পারিস না? আজমল কঠিন স্বরে বলল, এর একমাত্র ব্যবস্থা আছে, সব ছেড়ে ছুড়ে অন্য কোথাও চলে যাওয়া। এত চমৎকার ঘর বাড়ি ছেড়ে চলে যাবি? বলিস কি? চলে যাব। এখানে থাকলে মারা পড়তে হবে। 3টা মাত্র মানুষ আমরা, আমি, মা আর আমার ছোট বোন। এত বড় বাড়ি আমরা কি করব? জঙ্গল হয়ে গেছে চারদিকে, দেখছিস না? 2 দিন থাকার পরিকল্পনা নিয়ে ফিরোজ গিয়েছিল, কিন্তু 5ম দিনেও সে ফেরার কথা কিছু বলল না। বড় আনন্দের সময় তার কাটতে লাগলো। গ্রাম যে এত ইন্টারেস্টিং হবে তা তার ধারণার বাইরে ছিল। শুধু একটা খটকা লেগে থাকলো তার মনে, আজমলের বোনের সঙ্গে তার দেখা হলো না। যদিও মেয়েটি বাড়িতেই থাকে। মেয়েটির নাম নাজ। আজমলের মা প্রায় তার মেয়েকে চিকন গলায় ডাকে, নাজ, ও নাজ। তার উত্তরে মেয়েটি ক্ষীণস্বরে সাড়া দেয়। মেয়েটির সারা শব্দ এইটুকুই। ফিরোজ একবার ভেবেছিল আজমলকে তার বোনের কথা জিজ্ঞেস করবে। শেষ পর্যন্ত তা করা হয়নি। প্রাচীনপন্থী একটা পরিবার, হয়তো কিছু মনে করে বসবে। এদের হয়তো কঠিন পর্দার ব্যাপার আছে। 6ষ্ঠ দিন সন্ধ্যায় মেয়েটির সঙ্গে ফিরোজের দেখা হয়ে গেল। ফিরোজ অবেলায় ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙল সন্ধ্যাবেলা। চারদিক অন্ধকার, ঘরে আলো দিয়ে যায়নি। ফিরোজ সিঁড়ি বেয়ে নিচে নেমেই হকচকিয়ে গেল। 17-18 বছরের একটি মেয়ে দেয়াল ধরে দাঁড়িয়ে আছে। তার এক হাতে একটা হারিকেন। হারিকেনের আলো পড়েছে মেয়েটির মুখে। এই মুখ কি কোনো মানবীর মুখ? অসম্ভব। পৃথিবীর সমস্ত সৌন্দর্য, সমস্ত রূপ কি এই মুখে আঁকানো? ফিরোজ চোখ ফিরিয়ে নিতে চাইল, পারল না। সে তাকিয়ে রইল। মেয়েটি বলল, আমি নাজনীন। কিছু একটা বলতে হয়, ফিরোজ বলতে পারল না। কোনো কথা তার মনে এলো না। এই অপরূপ রূপবতী মেয়েটিকে সে কি বলবে? ভাইয়া বাজারে গেছে, এসে পড়বে। আপনি বড় ঘরে বসুন, চা পাঠিয়ে দিচ্ছি। ফিরোজ বড় ঘরের দিকে রওনা হলো আচ্ছন্নের মতো, এবং সে মনে করতে পারল না মেয়েটির গায়ে শাড়ি ছিল না সালোয়ার কামিজ ছিল। মেয়েটির চুল কি বেনি বাঁধা ছিল নাকি খোলা ছিল? তার মুখটা কি গোলাকার নাকি লম্বাটে? কিছুই মনে নেই। শুধু মনে আছে একটি তুলি দিয়ে আঁকা মুখ সে দেখে এসেছে। যে শিল্পী ছবিটি এঁকেছেন তার বাস এই পৃথিবীতে নয়, অন্য কোনো ভুবনে। রাতে খাবার সময় আজমল সহজ স্বরে বলল, নাজের সঙ্গে তোর দেখা হয়েছে তাই না? নাজ বলছিল। ফিরোজ কিছু বলল না। আজমল বলল, ও কিছুতেই তোর সামনে আসতে চাচ্ছিল না। দেখাটা সেজন্য এমন হঠাৎ হয়েছে। আসতে চাচ্ছিল না কেন? লজ্জা। ওর পোলিওতে একটা পা নষ্ট। এই লজ্জায় সে কারো সামনে পড়তে চায় না। আজমলের মুখ কঠিন হয়ে গেল। সে রুক্ষ স্বরে বলল, পৃথিবীর সমস্ত লজ্জা তার মধ্যে। শুধু তোর সামনে কেন, কারো সামনেই সে যায় না। সমস্ত রাত ফিরোজ এক ফোঁটা ঘুমোতে পারল না।
এত কষ্টের রাত তার জীবনে আসেনি, এবং ভয়াবহ ঘটনাটি ঘটল পরদিন দুপুরে। সে একা একা শিয়ালজানি খালের পাড় ধরে হাঁটতে গেল, এবং 1 ঘন্টার মধ্যেই 4-5 জন লোক তাকে ধরাধরি করে নিয়ে এলো। তার চোখ লাল টকটক করছে, দৃষ্টি উদ্ভ্রান্ত, মুখ দিয়ে ফেনা ভাঙছে, কথাবার্তা অসংলগ্ন, মাঝে মাঝে বিকট স্বরে চেঁচিয়ে উঠছে এবং দৌড়ে পালিয়ে যেতে চেষ্টা করছে। আজমল এবং তার মা হতভম্ব। নাজনীন সমস্ত ব্যাপার দেখে অনবরত কাঁদছে। বাড়ি ভর্তি হয়ে গেছে মানুষে, নানান জল্পনা কল্পনা, খারাপ বাতাস লেগেছে, জিনে ধরছে, কালির আসর হয়েছে। ফিরোজকে নিয়ে আসা হলো ঢাকায়। সারিয়ে তুললেন মিসর আলী সাহেব। সেই সারানোর ব্যাপারটা সাময়িক, কিছুদিন সুস্থ থাকে, আবার অসুস্থ হয়ে পড়ে, লোকজনদের গলা টিপে ধরতে চায়, জিনিসপত্র ভেঙে একাকার করে। তবে এখন অবস্থা অনেক ভালো। অসুস্থতার সময় আগের মতো ভায়োলেন্ট হয় না, চুপ করে থাকে, কারো সঙ্গে কথাবার্তা বলে না, খাওয়া দাওয়া বন্ধ করে অন্ধকার ঘরে বসে থাকে। ঘর থেকে শুধু বিড়বিড় শব্দ শোনা যায়, যেন সে কারো সঙ্গে কথা বলছে। যখন সে সুস্থ থাকে তখন তার অসুস্থ অবস্থার কথা বিশেষ মনে থাকে না। মিসর আলী সাহেব খুঁটিয়ে খুঁটিয়ে যা বের করছেন তা খাতায় লিখে রাখছেন। লেখা হয়েছে ফিরোজের জবানিতে। অসুস্থতার বিবরণ। সারা রাত নানান কারণে আমার ঘুম হয়নি। শেষ রাতের দিকে একটু ঘুম এলো, তাও অল্প কিছুক্ষণের জন্যে। 6টার সময় বিছানা ছেড়ে বাইরে এসে দেখি আজমল একটা চাদর গায়ে দিয়ে আমবাগানের রোদের জন্য অপেক্ষা করছে। চট করে রোদ উঠবে মনে হলো না, কারণ খুব কুয়াশা। আমি লক্ষ্য করেছি 8টা-9টার আগে এ অঞ্চলে সূর্যের দেখা পাওয়া যায় না। আজমল আমাকে দেখে বলল, আজ এত সকাল সকাল উঠলি যে? চোখ লাল কেন? রাতে ঘুম হয়নি? চা খাবি 1 কাপ? নাস্তা হতে দেরি হবে, চাল কোটা হচ্ছে, পিঠা হবে, সময় লাগে। চা 1 কাপ খাওয়া যায়। চা খেতে খেতে পাখি শিকার নিয়ে কথা হলো। এখান থেকে প্রায় মাইল 4 দূরে পুকুরিয়া বিলে নাকি খুব হাঁস নামছে। শেষ রাতে উঠে গেলে প্রচুর পাওয়া যাবে। আমি হাঁস মারার ব্যাপারে যথেষ্ট উৎসাহ দেখালাম, কিন্তু আজমলের কাছ থেকে কোন রকম সাড়া পাওয়া গেল না। অথচ এখানে যার সঙ্গে দেখা হয় সেই জিজ্ঞেস করে পাখি শিকার করতে এসেছি কিনা। আজমলের এরকম অনাগ্রহের কারণ নাস্তা খাওয়ার সময় টের পাওয়া গেল। এদের পাখি মারার কোনো বন্দুক বর্তমানে নেই। একটা দোনলা উইনস্টন গান ছিল, অর্থনৈতিক কারণে বিক্রি করে ফেলতে হয়েছে। শিকারের প্রসঙ্গ উঠতেই এই কারণে আজমলের মন খারাপ হয়ে যায়। আমার নিজেরও তখন একটু খারাপ লাগলো। শিকারের প্রসঙ্গটা না তুললেই হতো। রোদ উঠল 10টার দিকে। আমি ভেবেছিলাম আজমলের সঙ্গে বাজারের দিকে যাব, কিন্তু আজমল বলল, তুই থাক, আমি দেখি একটা বন্দুকের ব্যবস্থা করা যায় কিনা। আমি বললাম, বন্দুকের ব্যবস্থা করার দরকার নেই, শিকারের দিকে আমার কোনো ঝোঁক নেই। আজমল আমার কোনো কথা শুনল না। সে অসম্ভব জেদি, আমাকে রেখে চলে গেল। আমার তেমন কিছু করার নেই। শিয়ালজানি খাল ধরে ধরে উত্তর দিকে হাঁটতে শুরু করলাম। এই অঞ্চলে হিন্দু বসতি খুব বেশি। এদের ঘর দুয়ার খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে ভালো লাগে। তবে অনেক বাড়িঘর দেখলাম ফাঁকা। আজমলের কাছে শুনেছি অনেক হিন্দু পরিবার 71-এর যুদ্ধে কলকাতা গিয়ে ফিরে আসেনি। বেশ কিছু মারা পড়েছে পাকিস্তানি আর্মির হাতে। এদের ঘরবাড়ি ফাঁকা, বড় বড় ঘাস জন্মেছে। জনমানবশূন্য বাড়িঘর দেখতে কেমন যেন ভয় ভয় লাগে, গা ছমছম করে। আমি ঠিক করলাম বাড়ি ফিরে যাব। চরচর করে রোদ উঠেছে, পানে তৃষ্ণা পাচ্ছে। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি। যে জায়গাটা আছি তা অসম্ভব নির্জন। আমি বিশাল একটা বকুল গাছের নিচে দাঁড়ালাম খানিকক্ষণ। তখনই ব্যাপারটা ঘটল। গড়গড় করে একটা শব্দ শুনলাম গাছে, যেন কেউ গাছের ডাল নাড়াচ্ছে। আমি চমকে গাছের দিকে তাকাতেই
রক্ত হিম হয়ে গেল। দেখলাম গাছের ডালে একজন মানুষ বসে আছে, খালি গা, পরনে একটা প্যান্ট, চোখে গোল্ড রিমের একটা চশমা। লোকটি রোগা এবং দারুণ ফর্সা, মুখের ভাব অত্যন্ত রুক্ষ। সে সাপের মতো সরসর করে নেমে এলো। একজন মানুষ গাছ থেকে নেমে আসার মধ্যে তেমন অস্বাভাবিক কিছু নেই, কিন্তু আমার শরীর কাঁপতে লাগলো, ঘামে গা চটচট হয়ে গেল। লোকটির দৃষ্টি অস্বাভাবিক তীক্ষ্ণ, চশমার কাঁচের আড়ালেও তার চোখ চকচক করছে। সে এক পা করে এগিয়ে এলো আমার দিকে। আমার প্রচণ্ড ইচ্ছা করছিল ছুটে পালিয়ে যেতে, কিন্তু আমার পা যেন মাটিতে লেগে গেছে, নড়বার সামর্থ্য পর্যন্ত নেই। লোকটির কাছ থেকে দৃষ্টি ফিরিয়ে নেবার ক্ষমতাও নেই। সে এগিয়ে এলো আমার দিকে, তারপর একটা চর বসিয়ে দিল। এর পরের ঘটনা আমার আর কিছুই জানা নেই। মিসির আলি সাহেব তার ছোট ছোট অক্ষরে প্রচুর নোট লিখেছেন। প্রায় 25 পৃষ্ঠার একটা বিশ্লেষণী প্রবন্ধ আছে ইংরেজিতে লেখা। কিছু পয়েন্টস আছে আন্ডারলাইন করা। দু একটি পয়েন্ট এরকম: 1, ফিরোজের গল্পে বেশ কিছু মজার ব্যাপার আছে। সে চশমা পরা একটা লোককে নেমে আসতে দেখলো খালি গায়ে, কিন্তু তার পরনে আছে প্যান্ট। যে লোকটি চশমা এবং প্যান্ট পরে সে খালি গায়ে থাকে না। লুঙ্গি পরা একটা লোক খালি গায়ে নেমে এলে বাস্তব চিত্র হতো। ফিরোজ দেখেছে একটা অবাস্তব চিত্র। অবাস্তব চিত্রগুলো আমরা দেখি স্বপ্নে। ফিরোজ কি এই স্বপ্ন দৃশ্যের বর্ণনা করেছে? 2, ফিরোজ বলেছে লোকটির পরনে ছিল প্যান্ট, কিন্তু প্যান্টের রং কি তা সে বলতে পারছে না। তার মানে কি এই যে প্যান্টের কোনো রং ছিল না? স্বপ্ন দৃশ্য সবসময় হয় সাদা কালো, স্বপ্ন বর্ণহীন। অবশ্যই সে একটি রং স্পষ্ট উল্লেখ করেছে, সেটি হচ্ছে চশমার ফ্রেমের রং। সে বলেছে গোল্ড রিম চশমা, অর্থাৎ সে সোনালি রং দেখতে পাচ্ছে। স্বপ্ন দৃশ্যে যা সম্ভব নয়। 3 নম্বর বিষয় হল, তার গল্পের কোথাও সে নাজনীন প্রসঙ্গ উল্লেখ করেনি। আমার মনে হচ্ছে ফিরোজের সমস্ত ব্যাপারটায় নাজনীনের একটা ভূমিকা আছে। অসুস্থ হবার আগের রাতে সে অনিদ্রায় কাটিয়েছে। অনিদ্রার মূল কারণ রূপবতী একটা মেয়ে। আমি লক্ষ্য করেছি আমার সঙ্গে কথাবার্তার সময়ও সেই প্রসঙ্গে এড়িয়ে যায়। কেন যায়? 4 নম্বর বিষয় হচ্ছে, সে তার গল্পে বলেছে সে একটা বকুল গাছের নিচে দাঁড়িয়েছিল, কিন্তু যে গাছের নিচে সে দাঁড়িয়েছিল সেটা একটা বট গাছ। ফিরোজ বকুল গাছ এবং বট গাছের পার্থক্য জানবে না, এটা বিশ্বাসযোগ্য নয়। সে গাছের নিচে আসার আগেই একটা ঘোরের ভেতর ছিল বলে আমার ধারণা, এবং আমার দৃঢ় বিশ্বাস বকুল গাছ প্রসঙ্গে তার কোনো একটা পীড়াদায়ক স্মৃতি আছে। পরে বকুল গাছ প্রসঙ্গে আরও তথ্যাদি আছে। 5 নম্বর বিষয় হচ্ছে, ফিরোজের চশমা পরা লোকটি ছিল ফর্সা, রোগা এবং লম্বা, যার চোখের দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ। মজার ব্যাপার হচ্ছে এই বর্ণনা আজমলের বেলাও খাটে। এই ছেলেটি অসম্ভব ফর্সা, রোগা এবং লম্বা। সে অবশ্য চশমা পরে না। মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারে পড়বার সময় তার চশমা ছিল, এবং সেটা ছিল গোল্ড রিম চশমা। সেই সময় ফিরোজ এবং আজমল ছিল রুমমেট। ফিরোজ প্রসঙ্গে ইংরেজিতে কিছু নোটস আছে। নোটসগুলো বাংলায় করলে এমন হয়: বকুল গাছ বিষয়ে কয়েকটি কথা। আমার প্রাথমিক অনুমান ছিল বকুল গাছ প্রসঙ্গে ফিরোজের একটা পীড়াদায়ক স্মৃতি আছে। অনুমান মিথ্যা নয়। আমি খোঁজ নিয়ে জানতে পারি ফিরোজরা একসময় সিলেটের মীর বাজারে থাকত। তার বাসা থেকে 50 গজ দূরে একটা বকুল গাছ ছিল। ছোট ছোট ছেলেমেয়েরা খুব ভোরবেলায় বকুল ফুল কুড়াতে যেত। ফিরোজের বয়স তখন 8 বছর। সে তার বড় বোনের সঙ্গে এক ভোরবেলায় ফুল কুড়াতে গিয়ে একটা অস্বাভাবিক দৃশ্য দেখল। একটি নগ্ন যুবতীর মৃতদেহ দড়িতে ঝুলছে। এটা একটা হত্যাকাণ্ড। মেয়েটিকে মেরে দড়িতে ঝুলিয়ে দিয়েছে।
অল্প বয়স্ক একটা শিশুর কাছে নগ্ন নারীদেহ এমনিতেই যথেষ্ট অস্বাভাবিক। সেই দেহটি যদি প্রাণহীন হয় তাহলে তো সহ্য করা মুশকিল। ফিরোজ অসুস্থ হয়ে পড়ল, প্রবল জ্বর এবং ডেলিরিয়াম। শৈশবের এই দৃশ্য ফিরোজের মস্তিষ্কের নিউরনে জমা আছে, তা বলাই বাহুল্য। মিসির আলি সাহেব বাড়ি ফিরলেন 5টা বাজার কিছু পরে। আকাশে মেঘের ঘন ঘটা, ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। অন্ধকার হয়ে গেছে চারদিক। ঝাঁকে ঝাঁকে কাক উঠছে আকাশে। ঝড় হবে সম্ভবত। পশু পাখিরা প্রাকৃতিক বিপর্যয়ের খবর আগে আগে পায়। ঘরে ঢুকে যে দৃশ্যটি দেখলেন তার জন্য মিসির আলি মানসিক প্রস্তুতি ছিল না। ফিরোজ বসে আছে মূর্তির মতো, তার হাতে একটা লোহার রড। সে শক্ত হাতে রড চেপে ধরে আছে, এত শক্ত করে চেপে ধরে আছে যে তার হাতের আঙুল সাদা হয়ে আছে, চামড়ার নিচের শিরা নীল হয়ে ফুলে উঠেছে। রড সে পেল কোথায়? এই প্রশ্নটির উত্তর পরে ভাবলেও হবে। ঠিক এই মুহূর্তে তাকে বুঝতে হবে ফিরোজ এরকম আচরণ কেন করছে। তিনি সহজ স্বরে বললেন, একটু দেরি করে ফেললাম। তুমি কি অনেকক্ষণ ধরে এসেছো নাকি? ফিরোজ জবাব দিল না। তার চোখ টকটকে লাল, নিঃশ্বাস ভারী। কি সর্বনাশের কথা! মিসির আলি প্রাণপণে চেষ্টা করলেন স্বাভাবিক থাকতে। বুঝলে ফিরোজ, খুব ঝড় বৃষ্টি হবে। আকাশ অন্ধকার হয়েছে মেঘে। তোমার হাতে ওটা কি লোহার রড নাকি? লোহার রড দিয়ে কি করছো? দাও, রেখে দি। না। চাটা কিছু খেয়েছো? ফিরোজ কোনো জবাব দিল না। তার দৃষ্টি তীব্র এবং তীক্ষ্ণ। সিগারেট খাবে? নাও, এটা সিগারেট ধরো। আশ্চর্যের ব্যাপার, ফিরোজ রড ছেড়ে দিয়ে হাত বাড়িয়ে সিগারেট নিল। মনে হচ্ছে একটা ভয়াবহ বিপর্যয় এড়ানো গেছে। সিগারেট শেষ না হওয়া পর্যন্ত সেটা নিয়ে ব্যস্ত থাকবে। সিগারেট শেষ হতে লাগবে 3 মিনিট। 3 মিনিট যথেষ্ট দীর্ঘ সময়। তোমার জ্বর নাকি ফিরোজ? ফিরোজ কোনো জবাব দিল না। মিসির আলি তার কপালে হাত দিলেন। গা ঠান্ডা হয়ে আছে। মিসির আলি বললেন, বেশ জ্বর তো, একটা ট্যাবলেট খেয়ে নাও, জ্বরটা কমবে। তিনি ড্রয়ার খুলে 100 মিলিগ্রাম লিব্রিয়ামের ট্যাবলেট বের করলেন। অত্যন্ত কড়া ঘুমের ওষুধ। কোন রকম খাইয়ে দিতে পারলে সঙ্গে সঙ্গে কাজ করবে। সেন্ট্রাল নার্ভ সিস্টেমকে গিয়ে ধরবে। মস্তিষ্কে রক্ত প্রবাহের পরিমাণ কমে আসবে। উত্তেজিত অংশগুলোর উত্তেজনা দ্রুত হ্রাস পাবে। লিব্রিয়াম একটা চমৎকার ওষুধ। নাও ফিরোজ, খেয়ে না। ফিরোজ কোন রকম আপত্তি ছাড়াই ওষুধ খেয়ে ফেলল। রক্তে ওষুধ মেশবার জন্য সময় দিতে হয়, বেশি নয়, অল্প কিছু সময়। এই সময়টা গল্প গুজবে আটকে রাখতে হবে। চা খেলে কেমন হয় ফিরোজ? বৃষ্টি পড়তে শুরু করেছে। ঝড় বৃষ্টির মধ্যে চাটা জমবে মনে হয়। খাবে? খাবো। বসো, আমি চা নিয়ে আসছি। কিংবা এক কাজ করো, শুয়ে পড়ো সোফায়, আরাম করো। মিসির আলি বেরিয়ে এলেন। শোবার ঘরের দরজা লাগিয়ে এলেন বারান্দায়। এখন তিনি নিশ্চিন্ত বোধ করছেন। ফিরোজকে বারান্দায় এলে দরজা ভেঙে আসতে হবে। এটা সময় সাপেক্ষ ব্যাপার। এর মধ্যে লিব্রিয়াম তার কাজ করতে শুরু করবে। মিসির আলি ডাকলেন, হানিফা, হানিফা। হানিফা রান্নাঘরের দরজা খুলে বের হয়ে এলো। ভয়ে আতঙ্কে তার মুখ সাদা হয়ে গেছে। সে কাঁপছে থরথর করে। কি হয়েছিল হানিফা? হানিফা কিছু বলতে পারল না। আতঙ্ক এখনো তাকে ঘিরে আছে। মিসির আলি সাহস দেবার জন্য হানিফার মাথায় হাত রাখলেন। হানিফা ক্ষীণ স্বরে বললেন, এই লোকটা একটা লোহার শিক লইয়া আমার মারতেইছিল। তারপর আমি দরজা বন্ধ করে বসে আছিলাম। তারপর শুনি সে কার সাথে যেন কথা কইতাছে। কার সাথে কথা বলছে? অন্য একটা মানুষ। তুমি দেখেছো অন্য কোনো মানুষ? জি না, কিন্তু কথা শুনছি, মোটা গলা। ঠিক আছে, এখন যাও, ভালো করে 1 কাপ চা বানাও, ভয়ের কিছু নেই। হানিফা চা বানাতে গেল।
মিসির আলি লক্ষ্য করলেন মেয়েটির পা এখনো কাঁপছে। চা বানাতে বানাতে ঠিক হয়ে যাবে। ভয় থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কোন একটা কাজ নিয়ে ব্যস্ত থাকা। মিসির আলি ঘড়ি দেখলেন, 10 মিনিট পার হয়েছে। লিব্রিয়াম নিশ্চয়ই তার কাজ শুরু করেছে। বসার ঘর থেকে কোনো সারা শব্দ আসছে না। এখন নিশ্চিন্তে সেখানে যাওয়া যায়। তিনি বসার ঘরে ঢুকলেন। ফিরোজ লোহার রড হাতে বসে আছে। অসুখের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তার শির দ্বারা দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। তিনি শুকনো গলায় বললেন, চা বানাতে বলে এসেছি, চা চলে আসবে। ফিরোজ চাপা গলায় বললেন, আজ আপনার একটা মেয়ের সঙ্গে দেখা করবার কথা। মিসির আলির চমকে ওঠা উচিত, কিন্তু তিনি চমকে উঠলেন না। তিনি জানেন বিশেষ বিশেষ অবস্থায় মানুষের টেলিপ্যাথিক সেন্স প্রবল হয়ে ওঠে। ফিরোজের এখন সে অবস্থা। সে ব্যাখ্যার অতীত কোনো একটা উপায়ে তার মস্তিষ্কের বায়ো কারেন্ট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে। একটা মেয়ের সঙ্গে আপনার দেখা করবার কথা না? হ্যাঁ, কথা আছে। তার কাছে গেলে আপনার বিপদ হবে। কি করে বুঝলে? আমাকে বলে গেছে। কে বলে গেছে? ওই চশমা পরা লোক। হ্যাঁ। মিসির আলি লক্ষ্য করলেন ফিরোজের চোখের পাতা ঘন ঘন পড়তে শুরু করেছে। রিম, র্যাপিড আই মুভমেন্ট, লিব্রিয়াম কাজ করতে শুরু করেছে। তিনি সহজ স্বরে বললেন, শোনো ফিরোজ, আমি আমার সারা জীবনে আমার নিজের লাভ ক্ষতির দিকে তাকাইনি। আমি ওই মেয়েটির কাছে যাব। ফিরোজ ঘুমিয়ে পড়ল। বাইরে গাড়ি হর্ন দিচ্ছে। ফিরোজকে যাবার জন্যে গাড়ি পাঠিয়েছে তার বাবা মা। মিসির আলি ড্রাইভারকে নিয়ে ধরাধরি করে ঘুমন্ত ফিরোজকে গাড়িতে তুলে দিলেন। ড্রাইভারকে বললেন ও অসুস্থ, আজ রাতটা তাকে তালাবদ্ধ করে রাখতে হবে। সকালবেলা আমি ওকে দেখতে যাব। আর শোনো, ও রাতে বিড়বিড় করে কথা বলবে। একটা ক্যাসেট রেকর্ডারের ব্যবস্থা করতে বলবে, যাতে ওর সমস্ত কথাবার্তা রেকর্ড হয়ে যায়। এটা খুব দরকার। ড্রাইভার শুকনো মুখে তাকিয়ে রইল। মিসির আলি ঘরে পা দিতেই মুষলধারে বৃষ্টি শুরু হলো, সে সঙ্গে বাতাস। এরকম দুর্যোগের রাতে নীরু গাছে যাওয়ার কোনো অর্থ হয় না। মিসির আলি ছোট্ট নিঃশ্বাস ফেললেন। ফিরোজের ব্যাপারে তার মনটা খারাপ হয়ে গেছে। হঠাৎ এরকম হবে কেন? বহু খোঁজাখুঁজি করেও মিসির আলি নীলুদের বাড়ি বের করতে পারলেন না। তার কাছে কোনো ঠিকানা নেই। তিনি ইচ্ছে করে ঠিকানাটা রাখেননি। না রাখাটা বোকামি হয়েছে। কাঁঠাল বাগানের যে অঞ্চলে লাল রঙের দোতলা বাড়ি থাকার কথা, সেখানে লাল রঙের কোনো বাড়ি নেই। কয়েকটি পান বিড়ির দোকানদারকে তিনি জিজ্ঞেস করলেন, লাল রঙের দোতলা বাড়ি, ভেতরে ফুলের বাগান আছে। ওরা যখন শুনল তিনি ঠিকানা জানেন না এবং বাড়ির মালিকের নামও জানেন না, তখন খুবই অবাক হয়ে গেল। ঢাকা শহরে ঠিকানা দিয়ে বাড়ি পাওয়া যায় না, আপনি এসেন ঠিকানা ছাড়া? কেমন লোক আপনি? মিসির আলির নিজেরও মনে হলো কাজটা বুদ্ধিমানের মতো হয়নি। স্মৃতির ওপর বিশ্বাস করতে নেই। স্মৃতি হচ্ছে প্রতারক। নানানভাবে সে মানুষকে প্রতারণা করে। অন্য কোনো মানুষ হলে এতক্ষণে খোঁজাখুঁজি বন্ধ করে বাড়ি চলে যেত, কিন্তু তিনি ভিন্ন ধরনের মানুষ। কোনো একটা বিষয় শেষ না দেখে তিনি ছাড়েন না। কাজেই সকাল 10টার সময় তাকে দেখা গেল একটা রিক্সা ঠিক করতে, ঘন্টা হিসেবে চুক্তি। 1 ঘন্টা সে মিসির আলিকে নিয়ে কাঁঠাল বাগানের বিভিন্ন রাস্তায় ঘুরবে। তিনি বাড়ি বের করতে চেষ্টা করবেন। মিসির আলির কোলে রসমালাইয়ের একটা হাড়ি। কি মনে করে যেন তিনি একটা রসমালাই কিনে ফেলেছেন। ছাত্রীর বাড়িতে খালি হাতে যাওয়ার প্রশ্নই ওঠে না, কিন্তু এখন মিষ্টির হাড়িটা একটা উপদ্রবের মতো লাগছে। মিসির আলির কেন যেন মনে হচ্ছে যে কোনো মুহূর্তে হাড়ি ভেঙে তার সমস্ত শরীর মাখামাখি হয়ে যাবে। রিক্সাওয়ালাটা বুড়ো এবং চালাক। খুব কম পরিশ্রমে সে 1 ঘন্টা পার করতে চায়। রিক্সা চলছে হাঁটি হাঁটি পা পা করে। মিসির আলি বললেন, বড় মিয়া, আপনি যে আস্তে আস্তে রিক্সা চালাচ্ছেন, এতে কিন্তু আপনার কষ্ট বেশি হচ্ছে। প্রতিবারই নতুন করে মোমেন্টাম দিতে হচ্ছে। কিন্তু আপনি যদি জোর করে চালাতেন তাহলে মোমেন্টামের জন্য বল দিতে হতো একবার।
বাকি সময়টা শুধু ফ্রিকশন কাটানোর জন্যে অল্প কিছু বল লাগত। বুড়ো রিক্সাওয়ালাকে এই জটিল বৈজ্ঞানিক তত্ত্ব কিছুমাত্র অনুপ্রাণিত করতে পারল না। তার রিক্সার গতি আরো স্লথ হয়ে গেল। মিসির আলি ভাবতে চেষ্টা করলেন, যে বাড়িতে আগে একবার এসেছেন সে বাড়িটি এখন খুঁজে না পাওয়ার পেছনে কি কি কারণ থাকতে পারে। অনেকগুলো কারণ হতে পারে। পরবর্তী সময়ে হয়তো লাল রঙের দালানটি সাদা রং করা হয়েছে, দোতলা ছিল 3 তলা করা হয়েছে, ফুলের বাগান নষ্ট করে ঘর তোলা হয়েছে। কিংবা এও হতে পারে যে মস্তিষ্কের যে কোনো অংশ বস্তু জগতের আবস্থানিক বিষয়গুলোর বিশ্লেষণ করে নিউরন স্মৃতিকক্ষে জমা রাখে, তার সেই অংশ কাজ করছে না। মিসির আলি হঠাৎ লক্ষ্য করলেন তার রসমালাইয়ের হাড়ি দুখণ্ড হয়েছে। সমস্ত গায়ে, রিকশার সিটে এবং নিচে রসে মাখামাখি। এই অবস্থায় নীলুর বাসা খোঁজার কোনো অর্থ হয় না। অথচ 1 ঘন্টা পার হতে এখনো 15 মিনিট বাকি। 15 মিনিট আগে রিকশা ছেড়ে দেবার কোনো প্রশ্নই ওঠে না। তিনি রিকশাওয়ালাকে ছায়ায় নিয়ে রিকশা দাঁড় করাতে বললেন। রসে মাখামাখি হয়ে তিনি 15 মিনিট রিকশার সিটে বসে রইলেন। মিষ্টির লোভে তার মাথার উপর কাক ডাকতে লাগলো। 2-একটা সাহসী কাক ছো মেরে মেরে রসগোল্লার টুকরা ঠোঁট দিয়ে নিয়ে উড়ে যাচ্ছে। বুড়ো রিকশাওয়ালা অবাক হয়ে তাকে দেখছে। সে তার জীবনে এমন বিচিত্র যাত্রী খুব বেশি পায়নি। মিসির আলি বললেন, 15 মিনিট পার হলেই আমি চলে যাব, বুঝলেন? রিকশাওয়ালা মাথা নাড়ল। সে বুঝেছে আজ গরম সেরকম নেই। কাল রাত প্রচণ্ড বৃষ্টি হওয়ায় আজ একটা শীতল ভাব আছে। তাছাড়া রাস্তাঘাট ঝকঝক করছে, গাছপালা সতেজ ভাব, কচুরি পানার মতো হালকা বেগুনি ফুল ফুটে আছে জারুল গাছে। কি চমৎকার যে লাগছে দেখতে। এই ফুলগুলোর জন্যই চারদিকে একটা কোমল ভাব চলে এসেছে। মিসির আলি বাসায় ফিরলেন 11টার সময়। বাসায় 1 ফোঁটা পানি নেই। 1টার দিকে বাড়িওয়ালা কল ছাড়বে, তার আগে গোসলের কোনো সম্ভাবনা নেই। রসমালাইয়ের রস সারা গায়ে মেখে বসে থাকতে হবে। তিনি নিঃশ্বাস ফেলছেন। হানিফাকে চা বানাতে বলে ফিরোজের ফাইল খুলে বসলেন। এই ফাইলটিতে লেখা ফিরোজ/মোহনগঞ্জ। মোহনগঞ্জে ফিরোজের অভিজ্ঞতা এবং মোহনগঞ্জ প্রসঙ্গে যাবতীয় খবরাখবর এখানে আছে। তিনি মোহনগঞ্জের বিভিন্ন লোকজনের কাছে যেসব চিঠিপত্র লিখেছেন তার কপি এবং সেই সব চিঠিপত্রের জবাবও এখানে আছে। মিসির আলি পাতা উল্টাতে লাগলেন। প্রথম চিঠিটি নাজনীনকে লেখা, তারিখ দেওয়া আছে 17/6/1985। প্রায় 1 বছর আগে লেখা চিঠি। আজ হচ্ছে 10/6/1986। মিসির আলি নিজের লেখা চিঠির উপর চোখ বোলাতে লাগলেন। নাজনীন, আমার ভালোবাসা নাও, পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মিসির আলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিষয়ের একজন অধ্যাপক। ফিরোজ খান নামের একজন মানসিক রোগীর চিকিৎসার দায়িত্বে নিয়োজিত আছি। তাকে চিকিৎসা করা হচ্ছে মেরিস্টিক সাইকোথেরাপি পদ্ধতিতে। এই রোগীকে তুমি চেনো। ও তোমাদের বাড়িতে গিয়েছিল এবং সে অসুস্থ হয়ে পড়ে তোমাদের বাড়িতেই। শোনো নাজনীন, মানসিক রোগের উৎপত্তি হয় মনে। মানুষের মন বিচিত্র জিনিস। সমগ্র নক্ষত্রপুঞ্জে যে রহস্য এবং জটিলতা আছে তার চেয়েও অনেক বেশি রহস্যময় মানুষের মন। আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান দিয়ে সেই রহস্যের জট খুলতে চেষ্টা করি, প্রায় সময় তা সম্ভব হয় না। ফিরোজের বর্তমান যে অবস্থা তার কারণ অনুসন্ধান করতে তোমার সাহায্য প্রয়োজন। একটি অসুস্থ ছেলের সাহায্যে তুমি কি এগিয়ে আসবে না? আমি যা জানতে চাই তা হচ্ছে ফিরোজের সঙ্গে তোমার কবার দেখা হয়েছে এবং কি কি কথা হয়েছে। কোনো কিছু বাদ না দিয়ে আমাকে জানাবে। আপাত দৃষ্টিতে অর্থহীন তথ্য অর্থবহ হতে পারে। আমার শরীরটা বিশেষ ভালো না। শরীর একটু ভালো হলে তোমাদের বাড়িটা দেখতে যাব। এই ব্যাপারে তোমার বড় ভাই আজমলের সাথে কথা হয়েছে। আদর এবং ভালোবাসা নাও, মিসির আলি। চিঠির উত্তর তিনি 1 সপ্তাহের ভেতর পেলেন। তিনি মুগ্ধ হলেন চিঠি পড়ে।
সহজ এবং আন্তরিক ভঙ্গিতে লেখা একটা চিঠি। হাতের লেখা বড় সুন্দর। তার চিঠির অংশবিশেষ এরকম: ভাইয়া যে তার বন্ধুকে নিয়ে বেড়াতে আসবে তা আমি জানতাম। গরমের ছুটির সময় এসে বলে গিয়েছিল। ভাইয়া সেই কলেজে পড়ার সময় থেকে তার বন্ধু বান্ধবদের নিয়ে বেড়াতে আসে। আমাদের বাড়িটা বিশাল। ভাইয়া তার বন্ধুদের এই বাড়ি দেখিয়ে মুগ্ধ করতে চায় বলেই আমার ধারণা। যাই হোক, ভাইয়ার বন্ধুরা এলে আমার খুব ভালো লাগে। বাড়িতে একটা উৎসব উৎসব ভাব থাকে। ভাইয়ার মেজাজ থাকে খুব খারাপ। আপনি বোধহয় জানেন না, ভাইয়া খুব রাগী। এবার যখন ফিরোজ ভাইয়া বেড়াতে এলো, আমার মোটেও ভালো লাগেনি। কারণ ভাইয়ার এই বন্ধুকে এখানে নিয়ে আসার পেছনে একটা উদ্দেশ্য ছিল, যা আমার পছন্দ হয়নি। ভাইয়া চাচ্ছিল আমি তার বন্ধুর সঙ্গে গল্প টল্প করি, চাটা বানিয়ে দিই, এবং তা করলেই তার বন্ধু আমাকে পছন্দ করে ফেলবে। আমার শারীরিক ত্রুটি তার চোখে পড়বে না। আমার একটা ভালো বিয়ে হবে। ভাইয়ার ধারণা তার এই বন্ধু পৃথিবীর সেরা মানুষদের একজন। মার কাছ থেকে এসব শুনে আমার মন খুব খারাপ হলো। একটা ছেলেকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করতে হবে কেন? বিয়েটা কি অত জরুরি? আমি ভাইয়াকে ডেকে নিয়ে বললাম, আমি কখনো কোনো অবস্থাতেই তোমার এই বন্ধুর সামনে যাব না। ভাইয়া চোখ লাল করে বললেন, যেতেই হবে। আমি শান্ত গলায় বললাম, এটা নিয়ে যদি তুমি জোর খাটাও, আমি তাহলে মরে যাব। ভাইয়া চুপ করে গেল। আমি শান্ত ধরনের মেয়ে, কিন্তু ছোটবেলা থেকে ভয়ঙ্কর জেদি। ভাইয়া তা খুব ভালো করে জানে। সে আমাকে ঘাটালো না। আমি ভেতরের বাড়িতে থাকতে লাগলাম। ভুলেও বাইরে পা বাড়াই না। তবু একদিন সন্ধ্যায় দেখা হয়ে গেল। ফিরোজ ভাইকে দেখে মনে হলো তিনি খুব অবাক হয়েছেন। আমি হকচকিয়ে গিয়েছি। নিজেকে সামলে নিয়ে কোনো মতে বললাম, ঘরে গিয়ে বসুন, সেখানে চা দেওয়া হবে। এই বলে আমি চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছি। পোলিওর জন্য আমার এক পায়ে কোনো জোর নেই, কাজেই উল্টে পড়ে গেলাম। ফিরোজ ভাই আমাকে টেনে তুললেন। এটাই স্বাভাবিক, এতে লজ্জা বা অপমানের কিছুই নেই। কিন্তু রেগে গেলাম এবং কঠিন গলায় বললাম, হাত ছাড়ুন। তিনি পাংশুবর্ণ হয়ে গেলেন। আমার হাত ছেড়ে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন। মিসির আলী এই চিঠিটা বেশ কয়েকবার পড়েছেন এবং প্রতিবারই তার মনে হয়েছে চমৎকার একটা চিঠি, আন্তরিক এবং কোনো ভান নেই। একজন মানুষ সবচেয়ে বেশি ভান করে তার চিঠিতে। যে এই ভানের উপরে উঠে আসতে পারে তাকে তার প্রাপ্য সম্মান দিতে হয়। সুন্দরী একটা মেয়ের মনটাও বোধ হয় সুন্দর হয়। মিসির আলী অন্যমনস্কভাবে খাতার পাতা উল্টাতে লাগলেন। এখনো পানি আসেনি। আজকে বাড়িওয়ালা তার পানির পাম্পটি খুলবে না? ওদের নিজেদের কি পানির দরকার হয় না? দুপুরে খাওয়া দাওয়ারও একটা ব্যবস্থা করতে হয়। রান্নাবান্না কিচ্ছু হয়নি। হানিফা জ্বরে কাতর। কালকের ঘটনায় বেচারি বেশ ভয় পেয়েছে। সকালে 101 জ্বর ছিল, এখন 102। দুটি প্যারাসিটামল কিছুক্ষণ আগে খাওয়ানো হয়েছে। জ্বর কমে যাওয়া উচিত, কিন্তু কমছে না। বিকেল নাগাদ না কমলে ডাক্তারের কাছে যেতে হবে। তিনি খাতাপত্র গুছিয়ে উঠলেন। উকি দিলেন হানিফার ঘরে। হানিফার জন্য তিনি একটা ঘর দিয়েছেন। ওই ঘরে ছোট্ট একটা খাট আছে, পড়ার চেয়ার টেবিল আছে, একটা আলনা আছে। এই মেয়েটি কোনোদিন কল্পনাও করেনি কোনোদিন এতগুলো জিনিস তার হবে। হানিফা, তোর জ্বর কেমন রে? ভালো। মিসির আলী কপালে হাত দিয়ে চমকে উঠলেন। ভালো কোথায়? অনেকখানি জ্বর তো, মাথায় পানি ঢালতে হবে। হানিফা জ্বর তপ্ত চোখে তাকিয়ে রইল। এই লোকটিকে সে বুঝতে পারছে না। একজন কাজের মেয়ের জন্য কি এত দরদ দেখায় না, বা দেখানো কি উচিত? হানিফা, জি? জ্বর খুব বেশি, জ্বর নামাতে হবে। পানি তো বোধহয় 1 ফোঁটাও নেই। জি না। যাই, বাড়িওয়ালাকে পাম্পটা ছাড়তে বলি। বলেন, ফিরোজের বাড়ি থেকে কেউ এসেছিল? জি না। টেলিফোন করে একটা খোঁজ নিতে হয়। কি বলিস হানিফা? জি, নেন। হানিফা চোখ বন্ধ করে ফেলল। তার জ্বর বোধহয় বাড়ছে। চোখ ছোট ছোট হয়ে আসছে। চোখের সাদা অংশ কেমন ঘোলাটে দেখাচ্ছে। মিসির আলী চিন্তিত মুখে বাড়িওয়ালার উদ্দেশ্যে রওনা হলেন।
বাড়িওয়ালা করিম সাহেব বাসাতেই ছিলেন। পানি এখনো ছাড়া হয়নি শুনে তিনি খুব হইচই করতে লাগলেন। বারবার বললেন, এই সামান্য কাজের জন্যে আপনি নিজে আসলেন প্রফেসর সাহেব? বড় লজ্জায় ফেললেন আমাকে, ছি ছি। মিসির আলি সাহেব বললেন, একটা টেলিফোন করা যাবে করিম সাহেব? একটা কেন, 100টা করা যাবে। যখন ইচ্ছা তখন করা যাবে। দরকার হলে ট্রাঙ্কল করবেন। খুলনা, ময়মনসিংহ, বরিশাল। টেলিফোনের বিল আব্দুল করিমকে কিছু করতে পারবে না, বুঝলেন প্রফেসর সাহেব? ওরে, টেলিফোনটা প্রফেসর সাহেবকে এনে দে। আর দেখ ঠান্ডা পেপসি বা 7 আপ কিছু আছে কিনা। কিছু লাগবে না, আপনি না বললেই তো হবে না। আমার একটা ইজ্জত আছে না? 6 মাসে 1 বছরে একবার আসেন। আমি বলতে গেলে রোজই বসে থাকি আপনার ওখানে। আপনি ফ্যানটার নিচে ঠান্ডা হয়ে বসেন তো দেখি। মিসির আলি বসলেন। বাড়িওয়ালা করিম সাহেব মিসির আলিকে একটু বেশি রকম স্নেহ করেন। গত 2 বছরে তিনি প্রতিটি ফ্ল্যাটের ভাড়া 3 দফায় বাড়িয়েছেন। শুধু প্রফেসর সাহেবের ভাড়া 1 পয়সাও বাড়াননি। কেন বাড়াননি কে জানে। ফিরোজের মাকে টেলিফোনে পাওয়া গেল। তার কাছ থেকে যে সমস্ত তথ্য জানা গেল সেগুলো হচ্ছে ফিরোজ ভালো আছে, সুস্থ এবং স্বাভাবিক। তার ঘরে একটা মাইক্রোফোন বসিয়ে ঘরের যাবতীয় শব্দ টেপ করা হয়েছে। টেপগুলো তিনি সন্ধ্যাবেলা পাঠাবেন। ফিরোজের মা চিন্তিত স্বরে বললেন, আপনি অসুস্থ বলেছিলেন কেন? আমরা খুব ভয়ে ভয়ে রাতটা কাটালাম। আপনার ওখানে কি সে কিছু করেছিল নাকি? না, তেমন কিছু করেনি। একটু উদ্ভ্রান্ত মনে হচ্ছিল। ফিরোজ কি আছে ঘরে? হ্যাঁ আছে। কথা বলবেন? হ্যাঁ, ওকে দিন। ফিরোজের গলা স্বাভাবিক এবং শান্ত। কেমন আছো ফিরোজ? ভালো। কি করছিলে? কিছু করছিলাম না, একটু উপন্যাস নিয়ে বসেছিলাম। কার উপন্যাস? জন স্টেইনবেক। নাম হচ্ছে কি আপনার? সুইট থার্সডে। স্যার, আপনি পড়েছেন এটা? গল্প উপন্যাস আমি পড়ি না। একজন লেখকের বানানো দুঃখ কষ্টের বিবরণ পড়ে কি হয় বলো? এমনিতেই আমাদের চারদিকে প্রচুর দুঃখ কষ্ট আছে। স্যার, আপনাকে বইটা পড়তেই হবে। আমার পড়া শেষ হলেই আপনাকে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। শোনো ফিরোজ, বলুন, কাল রাতে তোমার কেমন ঘুম হয়েছিল? ভালো। কিরকম ভালো? খুব ভালো। এক ঘুমে রাত পার করেছি। কি জন্য জিজ্ঞেস করছেন স্যার? এমনি জানতে যাচ্ছি, কোনো স্পেসিফিক কোনো কারণ নেই। তুমি কি কাল রাতে কোনো দুঃস্বপ্ন বা স্বপ্ন দেখেছ? জি না স্যার। চট করে বলে দিও না, চিন্তা করে তারপর বলো। এবারও সময় নিল জবাব দেওয়ার আগে। একটা স্বপ্ন দেখেছি। আর ওটা তো আমি প্রায় দেখি। কোনটা? ওই যে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছি, তারপর দেখি কোনো প্রশ্নের উত্তর জানি না। এটা ছাড়া আর কোনো স্বপ্ন দেখোনি? জি না। শোনো ফিরোজ, এছাড়াও যদি কোনো স্বপ্নের কথা মনে পড়ে আমাকে জানিও। জি আচ্ছা। তুমি কি আজ সন্ধ্যার দিকে একবার আসবে? না স্যার, আজ আসবো না, বইটা শেষ করব। প্রেমের উপন্যাস নাকি? ফিরোজ লাজুক স্বরে বলল, টেপগুলো পরীক্ষা করতে করতে রাত 3টা বেজে গেল। প্রথম 4টি ট্যাপে তেমন কিছু নেই। একবার শুধু কিছুক্ষণের জন্য আহ উহ এরকম শব্দ হলো। সেটা স্বপ্ন দেখার জন্য কিংবা বেকায়দা অবস্থা শোয়ার জন্য। তবে শেষ টেপটিতে মিসির আলির জন্য বড় ধরনের একটা বিস্ময় অপেক্ষা করছিল। তিনি বিচিত্র একটি কণ্ঠস্বর শুনলেন সেখানে। তীক্ষ্ণ তীব্র, হাই ফ্রিকোয়েন্সি। কথাগুলো এরকম। অপরিচিত কণ্ঠস্বর বলছে, ফিরোজ ফিরোজ। ফিরোজের কণ্ঠ, না না না। অপরিচিত কণ্ঠ, লোহার রডটা কোথায়? জানি না, আমি জানি না। তারপর অপরিচিত কণ্ঠের কিছু নিঃশ্বাসের শব্দ। তারপর ফিরোজ বলে উঠল, না না। অপরিচিত কণ্ঠে অস্পষ্টভাবে কিছু কথা এবং একটা হাসির শব্দ। মিসির আলি অসংখ্যবার
এই অংশটি বাজিয়ে বাজিয়ে শুনলেন। অস্পষ্ট অংশগুলো উদ্ধার করতে পারলেন না। অপরিচিত যে কণ্ঠস্বর শুনলেন তা ফিরোজেরই কণ্ঠস্বর। এটি তার একটা দ্বিতীয় সত্তা, সেকেন্ড পার্সোনালিটি। ফিরোজকে পুরোপুরি সুস্থ করতে হলে তার দ্বিতীয় সত্তাটাকে ভালোভাবে বুঝতে হবে। হানিফা ছটফট করছে, তার জ্বর কমেনি, এখন 102-এরও বেশি। মিসির আলি চিন্তিত বোধ করলেন। রাত 10টার দিকে জ্বর অনেক কম ছিল, 99.5। এখন এত বাড়ল কেন? হানিফা জেগে আছে, কিন্তু কোনো রকম সারা শব্দ করছে না। মিসির আলি কোমল গলায় বললেন, খারাপ লাগছে নাকি রে বেটি? না। মাথায় যন্ত্রণা আছে? আছে। বেশি? জি। মাথা টিপে দেব? হানিফা লজ্জিত স্বরে বলল, জি না। না কেন? আরাম লাগবে। তার আগে মাথায় পানি ঢেলে জ্বরটা কমাতে হবে। তিনি বাথরুমে ঢুকলেন পানির বালতির খোঁজে। তার নিজের শরীরটাও ভালো যাচ্ছে না, মাথা ভার ভার লাগছে, বমি বমি লাগছে, শুয়ে থাকতে ইচ্ছে হচ্ছে। কিন্তু একটা বাচ্চা মেয়ে জ্বরে ছটফট করবে আর তিনি শুয়ে থাকবেন, এটা হয় না। হানিফার এই বাড়িতে আসার ইতিহাসটা বেশ বিচিত্র। গত বছর জুলাই মাসের দিকে একবার বেশ বড় একটা ঝড় হলো। রাত 1টায় জেগে উঠে দেখেন দরাম দুরুম শব্দে জানালার পাট আছড়ে পড়ছে, বৃষ্টির ছাটে ঘর ভেসে যাচ্ছে, ইলেকট্রিসিটি নেই, চারদিক অন্ধকার, মোটামুটি একটা ভয়াবহ অবস্থা। তিনি জানালা বন্ধ করতে গিয়ে দেখেন 8-9 বছরের একটা বাচ্চা একা একা দেয়াল ঘেঁষে বসে আছে। কে রে তুই? মেয়েটি ভয় পাওয়া স্বরে বলল, আমি। এখানে কি করছিস? ঘুমাইতেছি। জেগে জেগে ঘুমাচ্ছিস নাকি? মেয়েটি জবাব দিল না। বাপ মা কোথায়? তোর বাপ মা নাই? আত্মীয় স্বজন কেউ নাই? যে না। তুই কি এরকম একা একা মানুষের বারান্দায় ঘুমোস নাকি? মেয়েটি জবাব দিল না। মিসির আলি বললেন, ভয় লাগছে না তোর? না। বলিস কি? নাম কি তোর? হানিফা। আয় ভেতরে আয়। ইস, ভিজে জবজবে হয়ে গেছিস তো। মিসির আলি হারিকেন জ্বালিয়ে তাকালেন মেয়েটার দিকে। ছেলেদের মতো ছোট ছোট করে ছাঁটা চুল, আদুরে একটা মুখ। তোর বাপের নাম কি? জানি না। বলিস কি? মার নাম? জানি না। তোর হাতে কি? মুঠের ভেতর কি আছে? হানিফা মুঠ খুলল। ভাঙতি পয়সা। ভিক্ষে করে পেয়েছিস? হ। মিসির আলি গুনলেন, 2 টাকা 30 পয়সা। এই বিশাল পৃথিবীতে আগামীকাল এই মেয়েটি যাত্রা শুরু করবে 2 টাকা 30 পয়সা, একটা নোংরা ফ্রক এবং একটা তালি দেওয়া প্যান্ট নিয়ে। কোনো মানে হয়? তিনি একটা শুকনো লুঙ্গি বের করলেন, গম্ভীর গলায় বললেন, কাপড় বদলে এটা পরে নে। নিয়মিনিয়া বাধাবি তো। ওই ঘরে একটা বিছানা আছে, ওইখানে গিয়ে শুয়ে থাক। মিসির আলি ভেবেছিলেন সকাল হলেই সে চলে যেতে ব্যস্ত হয়ে যাবে। একবার যাযাবর জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে গেলে বন্ধন আর ভালো লাগে না। কিন্তু হানিফা সকালবেলা চলে যাবার কোনো রকম লক্ষণ দেখালো না। এমনভাবে ঘুরে বেড়াতে লাগলো যেন এটি তার ঘর বাড়ি। হানিফার প্রতি সমাজের যে দায়িত্ব ছিল মিসির আলি তা পালন করেছেন। নিজেই তাকে পড়তে শিখিয়েছেন, যোগ ভাগ গুণ শিখিয়েছেন এবং নিয়ে গেছেন স্কুলে ভর্তি করবার জন্যে। কেউ ভর্তি করাতে রাজি হয়নি। এত বড় মেয়েকে ক্লাস 1-এ অ্যাডমিশন দেওয়া সম্ভব নয়। তিনি হানিফাকে বলেছেন, ঠিক আছে, তুই ঘরে বসেই পড়াশোনা চালিয়ে যা, যথাসময়ে প্রাইভেটে তোকে আমি ম্যাট্রিক দেওয়াবো। আমি নিজে তো সবসময় দেখতে পারি না, একজন মাস্টার রেখে দেব। শেষ রাতের দিকে হানিফার জ্বর কমে এলো, শরীর ঘামতে লাগলো, সে বিড়বিড় করে নানান কথা বলতে লাগলো। মেয়েটির বিড়বিড় করে বলা কথাগুলোর থেকেই মিসির আলি বড় ধরনের একটা আবিষ্কার করলেন। তার বিশ্ব সীমা রইল না। এই প্রসঙ্গে যথাসময়ে বলা হবে। সাইকোলজি বিভাগের সভাপতি ডক্টর সাইদুর রহমানের মেজাজ সকাল থেকে খারাপ। মেজাজ খারাপের প্রধান 2টি কারণের একটি হচ্ছে সুইডেনে একটি কনফারেন্সে তার যাবার খুব শখ ছিল, কিন্তু আমন্ত্রণ আসেনি।
তিনি চেষ্টা তদবিরের তেমন কোনো ত্রুটি করেননি। যেখানে একটা চিঠি দেওয়ার দরকার সেখানে 3টা চিঠি দিয়েছেন। প্রফেসর নোয়েল বার্গকে বাংলাদেশের হস্তশিল্পের নমুনা হিসেবে একটি চটের ব্যাগ পাঠিয়েছেন, যেটা কিনতে তার 300 টাকা লেগেছে। রাজশাহীতে তৈরি খুব ফ্যান্সি ধরনের ব্যাগ। প্রফেসর নোয়েল বার্গ একটা চিঠিতে ব্যাগের জন্য ধন্যবাদ জানিয়েছেন, কিন্তু বহু প্রতীক্ষিত নিমন্ত্রণের চিঠি পাঠাননি। সাইদুর রহমান সাহেবের মেজাজ খারাপের দ্বিতীয় কারণ হচ্ছে মিসির আলী সংক্রান্ত সমস্যা। মিসির আলী লোকটিকে তিনি মনে প্রাণে অপছন্দ করেন। পার্ট টাইম টিচার হিসেবে মিসির আলীর অ্যাপয়েন্টমেন্টের বিপক্ষে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। লাভ হয়নি। অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এবং অ্যাপয়েন্টমেন্টের সময় ভাইস চ্যান্সেলর সাহেব বলেছেন কোনো পোস্ট অ্যাডভার্টাইজ হওয়া মাত্র তাকে নেওয়া হবে। সাইদুর রহমান সাহেব গত 2 বছরে কোনো পোস্ট অ্যাডভার্টাইজ হতে দেননি এবং অ্যাপয়েন্টমেন্টের সময় ভাইস চ্যান্সেলর সাহেব বলেছেন কোনো পোস্ট অ্যাডভার্টাইজ হওয়া মাত্র তাকে নেওয়া হবে। সাইদুর রহমান গত 2 বছরে কোনো পোস্ট অ্যাডভার্টাইজ হতে দেননি। অ্যাডহক ভিত্তিতে একজনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। তার ধারণা ছিল অ্যাডহক অ্যাপয়েন্টমেন্টের জন্য মিসির আলী হইচই করবেন, কিন্তু মিসির আলী কিছুই করেননি। এটাও একটা রহস্য। এই লোকটির কি জীবনে উন্নতি করবার কোনো ইচ্ছে নেই, না তার সবটাই ভান? মিসির আলীর ওপর আজ ভোরবেলায় তার রাগ চরমে উঠেছে, কারণ তিনি দেখেছেন সুইডেন থেকে মিসির আলীর নামে একটা খাম এসেছে। তার ধারণা এটা কনফারেন্সের নিমন্ত্রণপত্র, কারণ প্রেরকের নামের জায়গায় প্রফেসর নোয়েল বার্গের নাম আছে। প্রফেসর নোয়েল বার্গ হচ্ছেন কনফারেন্সের আহ্বায়ক। সাইদুর রহমান সাহেব অফিসে খোঁজ নিলেন মিসির আলী এসেছেন কিনা। জানা গেল তিনি এসেছেন, কাজেই সুইডেনের সেই খাম নিশ্চয়ই খোলা হয়েছে। সাইদুর রহমান সাহেব হেড ক্লার্ককে বললেন মিসির আলী সাহেবের সঙ্গে যদি দেখা হয় তাহলে বলবেন আমি খোঁজ করেছিলাম। জি আচ্ছা স্যার। তাকে তো খুঁজেই পাওয়া যায় না। ডিপার্টমেন্টে আসেন নাকি? ক্লাস না থাকলে আসেন না। গতকাল এসেছিলেন? জি, গতকাল এসেছিলেন। একজন ছাত্রের ঠিকানা খুঁজে বের করবার জন্য খুব হইচই করলেন। তাই নাকি? জি স্যার, নীলুফার ইয়াসমিন। সে 1.5 বছর ধরে ইউনিভার্সিটিতে আসেন না। এখন তার ঠিকানা খোঁজ করার জন্য যদি অফিসের সব কাজকর্ম বন্ধ রাখতে হয় তাহলে তো মুশকিল। কাজকর্ম বন্ধ রাখতে হবে কেন? এসব পার্সোনাল কাজের জন্য তো অফিস না। আপনি স্ট্রেইট বলে দেবেন। জি আচ্ছা স্যার। তাছাড়া একজন টিচার ছাত্রীর ঠিকানার জন্য ব্যস্ত হবেন কেন? এসব ঠিক না। নানান রকমের কথা উঠতে পারে। মিসির আলী ভেবেই পেলেন না ইউনিভার্সিটির একজন ছাত্রীর ঠিকানা বের করা এত সমস্যা হবে কেন। অফিসে নেই। অফিসে থেকে বলা হয় সমস্ত রেকর্ডপত্র ডিন অফিসে। ডিন অফিসে গিয়ে জানলেন রেকর্ডপত্র আছে রেজিস্ট্রার অফিসে। রেজিস্ট্রার অফিসে যে ক্যারানি এসব ডিল করে 2 ঘন্টা অপেক্ষা করেও তার দেখা পাওয়া গেল না। সকালবেলা সে নাকি এসেছিল, চা খেতে গিয়েছে। মিসির আলী রেজিস্ট্রার অফিসের ক্যান্টিনও খুঁজে এলেন, দেখা পাওয়া গেল না। আবার আসতে হবে আগামীকাল। ডিপার্টমেন্টে ফিরে এসে শুনলেন সাইদুর রহমান সাহেব তাকে খোঁজ করছেন। মিসির আলী বিস্মিত হলেন। সাইদুর রহমান সাহেব তাকে পছন্দ করেন না। বড় রকমের প্রয়োজনেও তার খোঁজ করেন না। আজ করছেন কেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আমার খোঁজ করেছিলেন? বসুন মিসির আলী সাহেব। আছেন কেমন? জি ভালো। মিসির আলী বসলেন। কি জন্য ডেকেছিলেন? তেমন কিছু না। সাইদুর রহমান সাহেব সিগারেট ধরালেন। সুইডেনের চিঠির প্রসঙ্গে তুলবেন কিনা বুঝতে পারলেন না। তুললেও এমনভাবে তুলতে হবে যাতে এই লোক বুঝতে না পারে তিনি এই ব্যাপারে বিশেষ উৎসাহী। মিসির আলী বললেন, স্যার আপনি কিছু বলবেন? তেমন ইম্পর্টেন্ট কিছু না। সুইডেনের কনফারেন্সের খবর কিছু জানেন? মানে আমার যাওয়ার কথা ছিল। পেপারের অ্যাবস্ট্রাক্ট পাঠিয়েছিলাম প্রফেসর নোয়েলের কাছে। মিসির আলী সহজ গলায় বললেন, আমি ওদের ইনভাইটেশন পেয়েছি, পেপার দেবার জন্য বলেছে। তাই নাকি? সাইদুর রহমান সাহেব নিভে গেলেন। টেনে টেনে বললেন, যাচ্ছেন কবে নাগাদ? 1 সপ্তাহের ভেতরই তো রওনা হওয়া উচিত। আমি যাচ্ছি না স্যার। কেন? আমার কাজের মেয়েটি অসুস্থ।
সাইদুর রহমান সাহেব নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। কাজের মেয়ে অসুস্থ, এই জন্যে সে সুইডেন যাবে না। বদ্ধ উন্মাদ একজন মানুষ। কাজের মেয়ে অসুস্থ, সেই কারণে সুইডেন যাবেন না? ওটা একটা কারণ, তাছাড়া অন্য একটা কারণ আছে। জানতে পারি? নিশ্চয়ই পারেন। আমি একজন রোগীর মনোবিশ্লেষণ করছি। এই মুহূর্তে আমার পক্ষে বাইরে যাওয়া সম্ভব নয়। সত্যি বলছেন? মিসির আলি অবাক হয়ে বললেন, মিথ্যে বলবো কেন? আপনি কি আপনার ডিসিশন ওদেরকে জানিয়েছেন? আজই তো মাত্র চিঠি পেলাম। তবু আপনার উচিত ইমিডিয়েটলি আপনার ডিসিশনটা ওদেরকে জানানো। হয়তো ওদের কোনো অল্টারনেট ক্যান্ডিডেট আছে। স্যার, আপনার কি সেখানে যাবার ইচ্ছা থাকলে বলেন। বলবো মানে? আপনি কি করবেন? নোয়েল আমার বন্ধু মানুষ। ইংল্যান্ডে আমরা একসঙ্গে ছিলাম। আমার 3টা পেপার আছে, যেখানে নোয়েল হচ্ছে একজন কো অথর। আপনার বোধহয় চোখে পড়েনি। সাইদুর রহমান সাহেবের মুখ তেতো হয়ে গেল। তিনি বিরক্ত স্বরে বললেন, সুইডেন কি একটা যাওয়ার মতো জায়গা হলো? আছে কিছু সেখানে বলুন। দেখার কিছু আছে? কিছুই নেই, একটা ফালতু জায়গা। দেখা দেখি তো এত ইম্পর্টেন্ট না। সেমিনারটাই প্রধান। সারা পৃথিবী থেকে জ্ঞানীগুণীরা আসবেন। ওইসব কচকচানি শুনে লাভ নেই, কোনো লাভই হয় না, শুধু বড় বড় কথা। এটা ঠিক বললেন না। সেখানে যারা আসবেন তারা কথার চেয়ে কাজ অনেক বেশি করেন। বিশেষ করে এমন কিছু লোকজন আসবেন যাদের দেখলে পুণ্য হয়। আপনিও তো তাদের নিমন্ত্রিত। তার মানে বলতে চাচ্ছেন আপনাকে দেখলেও পুণ্য হবে? মিসির আলি একটু হকচকিয়ে গেলেন। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বললেন, তা হবে। আপনি অনেকক্ষণ আমাকে দেখলেন, অনেক পুণ্য করলেন। উঠি স্যার? ডাক্তার সাইদুর রহমান বহু কষ্টে রাগ সামলালেন। মনে মনে এমন কিছু গালি দিলেন যা তার মতো অবস্থার ব্যক্তিরা কখনো দিতে পারে না। এর মধ্যে একটি গালি খুবই ভয়াবহ। বছরখানেক হলো নীলুর বাবা জাহিদ সাহেবের স্বাস্থ্য দ্রুত ভাঙতে শুরু করেছে। এমন কিছু অসুখ তাকে ধরেছে যা শুধু কষ্টকর নয়, অত্যন্ত বিরক্তিকর। কিছুই হজম হয় না। পানি মেশানো দুধ, লেবুর রস দিয়ে বার্লি, 1 স্লাইস রুটি বা শিং মাছের মশলাবিহীন ঝোল, কিছুই না। ডাক্তার প্রায় সবই দেখানো হয়েছে। ডাক্তাররা বলেছেন লিভার কাজ করছে না। ডাক্তারদের শুকনো ধরনের কথাবার্তা, ইতস্তত ভাবভঙ্গি থেকে তার ধারণা হয়েছে অসুখটা জটিল। হয়তোবা লিভার ক্যান্সার বাঁধিয়ে বসেছেন। ডাক্তাররা সরাসরি তাকে কিছু বলেন না। তিনিও জিজ্ঞেস করতে ঠিক সাহস পান না। নীলুর সঙ্গে এ নিয়ে আলাপ করতে ইচ্ছে করে, কিন্তু তার সঙ্গে তেমন কোনো কথাবার্তা বলেন না। তিনি কিছু একটা বলতে শুরু করলে মন দিয়ে শোনে, কিন্তু কথার মাঝখান থেকে এমন একটা অপ্রাসঙ্গিক কথা বলে যে তার ধারণা হয় নীলু আসলে কিছুই শুনছে না, শুধু তাকিয়ে আছে। নীলুকে ইদানিং তিনি ভয় করেন। যে নীলু তার সঙ্গে থাকে তাকে তার নিজের মেয়ে বলে মনে হয় না। এজন্য এক অচেনা মেয়ে যাকে কোনোদিনই ঠিক চেনা যাবে না। অবশ্যই নীলু তার সঙ্গে একেবারে যে কথাবার্তা বলেন না তা নয়। কথাবার্তা বলে, এসে জিজ্ঞেস করে, চা লাগবে বাবা? এ পর্যন্তই। তিনি যদি বলেন লাগবে, তাহলে সে উঠে গিয়ে চা বানিয়ে কাজের ছেলেটির হাতে পাঠিয়ে দেবে। যদি বলেন লাগবে না, তাহলে চুপ করে যাবে, দ্বিতীয় কোনো কথা বলবে না। জাহিদ সাহেব আজকাল তার দ্বিতীয় মেয়েটির অভাব খুব অনুভব করেন। সে পাশে থাকলে বাবার অবস্থা হয়তো আরেকটু স্বাভাবিক হতো। বিলুর বিয়েটা তিনি ভালো করে দিতে পারেননি, অথচ তখন মনে হয়েছিল কি চমৎকার একটা ছেলে। তিনি বারবার জিজ্ঞেস করেছেন, তুমি দেশে চলে আসতে পারবে তো বাবা? বিদেশে সেটেল করবে না তো? আমি আমার মেয়েকে দেশান্তরী করতে চাই না। আমি একা মানুষ। আমি চাই আমার 2টি মেয়ে আমার আশেপাশেই থাকবে। বিলুর বর হাসি মুখে বলেছে, বিদেশে সেটেল হব কেন? কি আছে ওখানে? মানুষ হিসেবে কোনো দাম আছে আমাদের? আমি বছরখানেক থাকবো, কিছু টাকা পয়সা জমিয়ে দেশে ফিরে আসবো। মাথা গোজাবার মতো একটা বাড়ি তো কিনতে হবে। জাহিদ সাহেব ছেলের কথা বিশ্বাস করেছিলেন, কিন্তু এখন জানতে পেরেছেন সে মন্টানাতে একটা বাড়ি কিনেছে। যে ছেলে দেশে চলে আসবে সে নিশ্চয়ই বিদেশে বাড়ি কিনবে না। তাছাড়া বিলু সুখী হয়নি বলে তার ধারণা। বিলুর চিঠিপত্রে অবশ্য কিছু লেখা থাকে না, কিন্তু চিঠিপত্রগুলো প্রাণহীন।
যেন লেখার জন্যই লেখা, দায়িত্ব পালনের চিঠি। একজন সুখী মেয়ের চিঠি থাকবে আনন্দের ছবি, সে তার বরের কথা ইনিয়ে বিনিয়ে লিখবে। খুঁটিনাটি বিষয় নিয়ে উল্লাস থাকবে, সেসব কিছু থাকে না। বাবা হিসেবে তিনি তার দায়িত্ব পালন করতে পারেননি, সৎ পাত্রে মেয়েকে বিয়ে দিতে পারেননি। অথচ ছেলেটিকে সত্যি সত্যি তার পছন্দ হয়েছিল। ভদ্র ছেলে, চমৎকার কথাবার্তা, দারুণ শার্প, সেই সঙ্গে রসিক। খাওয়ার টেবিলে একবার সে এক গল্প শুরু করল। এক দিগ্বিজয়ী পণ্ডিতকে এক ভণ্ড তর্কযুদ্ধে আহ্বান করলেন। হাজার হাজার মানুষ জড়ো হয়েছে তর্কযুদ্ধ দেখতে। দিগ্বিজয়ী পণ্ডিত মঞ্চে বসে আছেন। ভণ্ড পণ্ডিত ঢুকল এবং গম্ভীর হয়ে বলল, ফুনাফুন। দিগ্বিজয় পণ্ডিত মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তিনি তার সারা জীবনে ফুনাফুন বলে কিছু শোনেননি। এর মানে কি তা তার জানা নেই। ভারী মজার গল্প। জাহিদ সাহেব গল্প শুনে হাসতে হাসতে বিষম খেলেন। নীলুর মতো গম্ভীর মেয়েও হেসে ফেলল। এই কি সে ছেলে? জাহিদ সাহেব আজকাল বেশিরভাগ সময়ই বারান্দায় বসে এসব কথা ভেবে ভেবে কাটান। 2-3টে পত্রিকা তার হাতের কাছে থাকে, সেসব পড়া হয় না। পনের খণ্ড মুক্তিযুদ্ধের দলিল কিনেছেন। শখ ছিল গোড়া থেকে পড়বেন, তা পড়তে পারছেন না, ইচ্ছে করে না। মাঝে মাঝে শুধু অষ্টম খণ্ডে চোখ বুলিয়ে যান। অষ্টম খণ্ড হচ্ছে অত্যাচার এবং নির্যাতনের কাহিনী। পড়তে পড়তে তার বুক হুহু করে। আজও তাই করছিল। হঠাৎ লক্ষ্য করলেন নীলু তার পাশে দাঁড়িয়ে আছে। নীলু নিঃশব্দে চলাফেরা করে। হঠাৎ উপস্থিত হয়ে চমকে দেয়। জাহিদ সাহেব বললেন, কি খবর মা? কোনো খবর নেই বাবা। কোথাও বেরোচ্ছিস? না। নীলু বসল তার পাশের চেয়ারে। তিনি লক্ষ্য করলেন নীলু বেশ সাজগোজ করেছে। কপালে টিপ, সুন্দর একটা শাড়ি, খোপায় ফুল পর্যন্ত দিয়েছে। জাহিদ সাহেব বললেন, তোর স্যার তো আর এলেন না। উনি এসেছিলেন, বাড়ি চিনতে পারেনি। রিক্সা করে আমাদের বাড়ির সামনে দিয়ে 2বার গেলেন। তুই দেখেছিস? নীলু কিছু বললেন না। সে দেখেনি, না দেখেই বলেছে। খুবই অস্বাভাবিক ব্যাপার, কিন্তু জাহিদ সাহেব জানেন অস্বাভাবিক হলেও এটা সত্যি। নীলু না দেখেই অনেক কিছুই বলতে পারে। কেমন করে পারে তা তিনি জানেন না, জানতে চানও না। নীলুর এই অস্বাভাবিক ক্ষমতাকে তিনি ভয় করেন। কোনোদিন ভোরবেলায় নীলু এসে যদি বলে, বাবা আজ তোমার দিনটা ভালো যাবে, আজ বিলুর চিঠি পাবে, তিনি হাসতে চেষ্টা করেন, কিন্তু হাসি ঠিক আসে না। চিঠির সঙ্গে ছবিও পাবে। সুন্দর সুন্দর ছবি পাঠিয়েছে বিলু। তাই নাকি? হ্যাঁ। নীলু হাসে। এই নীলু আগের নীলু নয়। এই নীলুকে তিনি চেনেন না। জাহিদ সাহেব বলেন, তোর স্যার এসেছিলেন, তাকে ডেকে ঘরে আনলি না কেন? উনি নিজে খুঁজে বের করবেন। আমাদের এই স্যার কোনো জিনিসই মাঝপথে ছেড়ে দেন না। তাই নাকি? হ্যাঁ, খুব ম্যাথডিক্যাল মানুষ। তোমার সাথে তো বাবা ওনার সঙ্গে একবার দেখা হয়েছিল, আমার মনে নেই। নীলু হাসতে হাসতে বলল, স্যারটা খুব আনইমপ্রেসিভ, তার কথা না মনে থাকারই কথা। জাহিদ সাহেব নীলুর গলায় এক ধরনের আবেগ অনুভব করলেন। এই আবেগের কারণ কি? তিনি প্রসঙ্গ পাল্টাবার জন্য বললেন, খুব গরম পড়েছে এবছর। নীলু বলল, প্রতি বছর গরমের সময় তুমি এই কথাটা বলো, আবার শীতের সময় বলো এবছর মারাত্মক শীত পড়েছে। বলো না বাবা? বলি বোধ হয়। আমরা বেঁচে থাকি বর্তমানকে নিয়ে, অতীতের কথা আমাদের কিছুই মনে থাকে না। কথাটা কি ঠিক? না, ঠিক নয়। কিছু কিছু অতীত তার কালো সিল শক্ত করে বসিয়ে দেয়, কিছুতেই তা তুলে ফেলা যায় না। নীলুর বিয়ের চেষ্টা করতে গিয়ে তিনি প্রথম তা লক্ষ্য করলেন। যে কোনো আলাপ অল্প কিছু দূর এগোনোর পরই বরপক্ষের লোকজন জানতে পেরে যায় তার এই মেয়েকে ধরে নিয়ে গিয়েছিল একটি বাড়িতে। যে ধরে নিয়ে গিয়েছিল সে একজন ভয়াবহ খুনি। কিন্তু কাউকেই তিনি বিশ্বাস করাতে পারেননি যে সেই খুনি নীলুকে স্পর্শ করতে পারেনি। কোনো এক রহস্যময় কারণে তার মৃত্যু হয়েছিল। পোস্টমর্টম রিপোর্টে ডাক্তার অবশ্য লিখেছিলেন মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু, কিন্তু জাহিদ সাহেব তার বিশ্বাস করেন না।
তিনি জানেন মৃত্যুর কারণ অমীমাংসিত এবং রহস্যময়। সেই রহস্য তার মেয়েকে এখনো ঘিরে আছে। তিনি তা চান না। তিনি তার মেয়ের জন্য একটা সহজ স্বাভাবিক জীবন চান, একটা ছোট্ট সুখী সংসার, দুটি শিশু তিনি যাদের হাত ধরে পার্কে বেড়াতে যাবেন, বাদাম কিনে দিবেন। একজন হঠাৎ পড়ে গিয়ে ব্যথা পাবে, তিনি কোলে নিয়ে শান্ত করাতে চেষ্টা করবেন। তাই দেখে অন্যজনের হিংসা হবে, তাকে কোলে নিতে হবে। কেউ তখন আর কোল থেকে নামতে চাইবে না, বড় ঝামেলায় পড়ে যাবেন তিনি। তার চিন্তায় বাধা পড়ল। নীলু হেসে উঠল খিলখিল করে, পুরান দিনের নীলুর মতো। জাহিদ সাহেব অবাক হয়ে বললেন, হাসছিস কেন? তুমি কি অদ্ভুত সব কল্পনা করো বাবা। নীলু হাসতে হাসতে উঠে চলে গেল। জাহিদ সাহেব স্তব্ধ হয়ে বসে রইলেন। এ কোন নীলু? এ ভয়ঙ্কর ক্ষমতার উৎস কি? মিসির আলী হানিফাকে পিজি হাসপাতালে ভর্তি করিয়ে দিলেন। তিনি ভেবেছিলেন একা একা থাকতে ভয় পাবে, কিন্তু হানিফা ভয় পেল না। থাকতে পারবি তো? হ্যাঁ, অনেক রকম পরীক্ষা টরীক্ষা করাবে ডাক্তাররা, ভয়ের কিছু নেই, আমি ভয় পাই না। তিনি ভেবে দেখলেন মেয়েটির ভয় না পাওয়ারই কথা। যে জীবন শুরু করেছে রাস্তায়, তার আবার কিসের ভয়? হানিফা, জি, আমি দুদিনের জন্য ঢাকার বাইরে যাব, মোহনগঞ্জ। তুই থাকতে পারবি তো? পারব, দুদিন পরেই এসে পড়ব। এর মধ্যে ডাক্তাররা পরীক্ষা টরীক্ষা যা করাবার করবেন। তাছাড়া আমি আমাদের বাড়িওয়ালাকে বলে যাব, তিনি খোঁজ খবর করবেন। খোঁজ খবরের দরকার নাই। দরকার থাকবে না কেন? দরকার আছে। যাই তাহলে, কেমন? জি আচ্ছা। মিসির আলী বিমর্ষ মুখে বের হয়ে এলেন। মেয়েটির অসুখ তাকে চিন্তায় ফেলে দিয়েছে। হাসপাতালে ভর্তি করিয়েছেন ডাক্তারের পরামর্শে। ডাক্তারের ধারণা হার্ট সংক্রান্ত কোনো সমস্যা। ইসিজি টিসিজি করাতে হবে। হার্টবিট নাকি খুবই ইরেগুলার। তার ট্রেন রাত 9টায়। তিনি ঠিক করলেন রওনা হবার আগে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে যাবেন। পুলিশ কমিশনার সাজ্জাদ হোসেন তার কলেজ জীবনের বন্ধু। খুব একটা পরিচয় তখন ছিল না, এখন হয়তো চিনতেই পারবে না। খুব পুরান পরিচয়ের সূত্র টানা যেতে পারে। গরজটা যখন তার। সাজ্জাদ হোসেন তাকে চিনলেন। শুধু যে চিনলেন তাই না, উচ্ছ্বাসিত হয়ে উঠলেন। জড়িয়ে টড়িয়ে ধরে একটা কাণ্ড করলেন। পুলিশের লোকদের মধ্যে এতটা আবেগ থাকে তা মিসির আলী ভাবেননি। তার ধারণা ছিল দিনরাত ক্রাইম নিয়ে ঘাটাঘাটি করতে করতে এরা আবেগ শূন্য হয়ে পড়ে। সাজ্জাদ হোসেন বললেন, ফ্যানটার নিচে আগে আরাম করে বস, তারপর বল কি দরকারে এসেছিস। পুলিশের কাছে কেউ বিনা প্রয়োজনে আসে না। তাই নাকি? হ্যাঁ, পুলিশ এবং ডাক্তার, এই দু ধরনের মানুষের কাছে কেউ বিনা প্রয়োজনে যায় না। এখন তুই বল, কি ব্যাপার? আত্মীয় স্বজন কাউকে পুলিশে ধরেছে? না, সেসব কিছু না। নে সিগারেট নে, নিশ্চিন্তে খা, ঘুষের পয়সা কেনা না, নিজের কষ্টে উপার্জিত রোজগার দিয়ে কেনা। মিসির আলী সিগারেট ধরালেন। সাজ্জাদ বললেন, বিয়ে টিয়ে করেছিস? না। জানতাম করবি না, তুই হচ্ছিস একটা অডবল। আমি বিয়ের পর চুকিয়েছি 8 বছর আগে। বাচ্চা কাচ্চা কিছু হয়নি, হবেও না। সাজ্জাদ হোসেনের চোখ মুখে ক্ষণিকের জন্য একটা ছায়া পড়ল, কিন্তু তিনি তা নিমিষে কাটিয়ে উঠলেন। হাসি মুখে বললেন, জেসমিন চৌধুরী। মিসির আলী চিনতে পারলেন না। সাজ্জাদ হোসেন অবাক হয়ে বললেন, সত্যি সত্যি চিনতে পারছিস না? ও তো টিভিতে অভিনয় করে, মারাত্মক। তাকে কেউ চেনে না এটা তো ভাবতেই পারি না। টিভি নেই আমার বাসায়। বলিস কি? বাসায় খাট পালঙ্ক আছে তো, নাকি মেঝেতে পাটি বেঁধে ঘুমাস? এখন বল, তোর সমস্যা কি? আমার একটা কাজের মেয়ে আছে, হানিফা। জিনিসপত্র নিয়ে ভেগেছে? না, তা না। আমি এই মেয়েটির অতীত ইতিহাস খুঁজে বের করতে চাই। সেটা কিভাবে করা সম্ভব, তাই জানার জন্য তোর কাছে আসা। পাস্ট হিস্ট্রি জানতে চাস কেন? মেয়েটি জানে না তার বাবা মা কে, আত্মীয় স্বজন কে কোথায়, তাও বলতে পারে না। জ্ঞান হবার পর থেকেই সে দেখেছে যে সে ভাসছে। আমি ওর বাবা মাকে ট্রেস করতে চাই। সাজ্জাদ হোসেন গভীর স্বরে বললেন, খামোখা চেষ্টা করছিস, কিছুই ট্রেস করা যাবে না। সম্ভবত জন্ম হয়েছে বেশ্যাপল্লীতে, তারপর হারিয়ে গেছে
সেখান থেকে। আমার তা মনে হয় না। কেন মনে হবে না? মিসির আলি তার জবাব না দিয়ে বললেন, আমার মনে হয় মেয়েটির শৈশব কেটেছে বিদেশে। চোখ নীল। মিসির আলি তার জবাব না দিয়ে বললেন, আমার মনে হয় মেয়েটির শৈশব কেটেছে বিদেশে। চোখ নীল? না, মেয়েটি বাঙালি, কিন্তু বাবা মা হয়তো বিদেশে ছিলেন। কেন বলছি সেসব? তো লজিকটা কি? মিসির আলি আরেকটা সিগারেট ধরেন এবং থেমে থেমে বললেন, হানিফা মেয়েটি গত পরশু রাতে খুব অসুস্থ হয়ে পড়ে। প্রচণ্ড জ্বর। জ্বরের ঘোরে সে বিড়বিড় করে বলছিল, ইট হার্টস। সাজ্জাদ হোসেন তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলেন। মিসির আলি বলে চললেন, আমার মনে হয় খুব ছোটবেলায় মেয়েটি যখন অসুস্থ ছিল তখন সে তার মাকে বলতো, মামি ইট হার্টস। পরশু রাতে প্রচণ্ড জ্বরের মুখে অতীতের চাপা কথা মুখ দিয়ে বের হয়ে এসেছে। অবচেতন মন সেই সময় সক্রিয় হয়ে ওঠে। এই জাতীয় ব্যাপারগুলো তখনই ঘটে। সাজ্জাদ হোসেন শুধু বললেন, ভেরি ইন্টারেস্টিং। মিসির আলি বললেন, হারিয়ে যাওয়া ছেলে মেয়েদের সম্পর্কে বাবা মা নিশ্চয়ই থানায় ডায়েরি করান। সেখান থেকে কোনো সাহায্য পাওয়া যাবে না? ধর আমি যদি জানতে চাই 5 থেকে 8 বছর আগে কোন কোন বাচ্চা নিখোঁজ হয়েছিল, জানা যাবে কি? না। এত পুরান রেকর্ডপত্র কে বের করবে বল? এটা তো আর ইংল্যান্ড আমেরিকা না। যে কম্পিউটারে সবকিছু ঢোকানো থাকবে, বোতাম টিপ দিলেই বেরিয়ে আসবে। পুরান রেকর্ড রাখার ব্যবস্থা নেই। নতুন রেকর্ড রাখবারই জায়গা নেই। আর পুরান রেকর্ড, একটা মিসিং পার্সন ব্যুরো আছে, সেখানে কোনো কাজ হয় না। তাছাড়া সেন্ট্রালি ইনফরমেশন রাখার কোনো ব্যবস্থা আছে বলে আমার মনে হয় না। প্রতিটা থানায়ও আলাদা আলাদাভাবে খোঁজ করতে হবে। সেটা একটা বিশাল ব্যাপার। বিশাল হলেও নিশ্চয় অসম্ভব না। কিছুটা অসম্ভব। তোর পক্ষে কিছু করা সম্ভব না? সাজ্জাদ হোসেন গম্ভীর হয়ে রইলেন। মিসির আলি বললেন, আমি নিজে সমস্ত পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিতে পারি। সেটা মন্দ না, গুড আইডিয়া। না, আইডিয়াটা খুব গুড নয়। গুড নয় কেন? অন্য এক সময় বলবো কেন নয়। আজ উঠতে হবে। ময়মনসিংহ যাচ্ছি একটা জরুরি কাজে। ফিরে এসে তোর সাথে যোগাযোগ করব। মিসির আলি উঠে পড়লেন। ফিরোজরা ধানমন্ডির যে বাড়িতে থাকে তাকে বাড়ি না বলে রাজপ্রাসাদ বলা যেতে পারে। বিশাল একটা দোতলা বাড়ি। বাড়ির চারপাশে জেলের মতো উঁচু পাঁচিল। গেটে বড় বড় করে লেখা, কুকুর হইতে সাবধান। গেটটি 24 ঘন্টাই বন্ধ থাকে। বন্ধ গেট ডিঙিয়ে ভেতরে ঢোকা কষ্টসাধ্য ব্যাপার। কারণ দারোয়ান একজন আছে যে প্রায় কখনোই গেটের কাছে থাকে না, আর থাকলেও ভান করে যে কলিং বেলের শব্দ শুনতে পায়নি। পৃথিবীর প্রায় সব জায়গায় বিশাল বাড়িগুলো জনশূন্য হয়ে থাকে। এ বাড়িতেও তাই। 3টি প্রাণী এ বাড়িতে বাস করে, ফিরোজ এবং তার বাবা এবং মা। বাড়ির কাজকর্ম দেখাশোনার জন্য 10 জনের একটা বাহিনী আছে। তবে রাতে তারা এ বাড়িতে ঘুমায় না। বাড়ির পেছনেই হোস্টেল ঘরের মতো 4-5টা রুমের একটা টিনের হাফ বিল্ডিং আছে। এরা রাতে সেখানে থাকে। মূল বাড়ির সঙ্গে যোগাযোগের ব্যবস্থা হচ্ছে কলিং বেল। রাতের বেলায় প্রয়োজন হলে কলিং বেল টিপে এদের ডাকা হয়। সে প্রয়োজন সাধারণত হয় না। ফিরোজের অসুখের পর অবস্থা খানিকটা বদলিয়েছে। তার ঘরের সামনের বারান্দায় রহমতের শোয়ার ব্যবস্থা করা হয়েছে। কাদেরের মাকেও মূল বাড়ির একতলায় থাকতে দেওয়া হয়েছে। তবে এই ব্যবস্থা সাময়িক। ফিরোজের বাবা ওসমান সাহেবের বয়স প্রায় 60। ফিরোজ তার 3 নম্বর ছেলে। ফিরোজের আগে 2টি ছেলে যথাক্রমে 9 বছর এবং 11 বছর বয়সে মারা যায়। 2টি মৃত্যুই অস্বাভাবিক। বড় ছেলে মারা যায় পিকনিক করতে গিয়ে। স্কুলের সব ছেলেরা দল বেঁধে গিয়েছিল সালনায়। পিকনিক শেষ করে সবাই ফিরে এলো। কেউ লক্ষ্যই করল না একটি ছেলে কম। সালনার পুকুরে সে ভেসে উঠেছিল। ওসমান সাহেবের মধ্যম ছেলেটি মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। সে রাস্তা পার হবার সময় আচমকা দৌড় দেয়নি বা হঠাৎ কোনো ট্রাকের সামনে গিয়ে পড়েনি।
সে হাঁটছিল ফুটপাতের উপর দিয়ে, কিন্তু সিমেন্টের বস্তা বোঝাই একটা ট্রাক সেই ছুটির দিনের সকালে ফুটপাতে উঠে গিয়েছিল। যে পরিবারের দুটি ছেলে অপঘাতে মারা যায়, সেই পরিবারের বাবা মা সাধারণত ভেঙে পড়েন। এই পরিবারটির ক্ষেত্রে সেরকম কিছু ঘটেনি। ওসমান সাহেব অত্যন্ত শক্ত ধরনের মানুষ। কোনো কারণে বিচলিত হওয়া তার স্বভাবের মধ্যে নেই। তার স্ত্রী ফরিদা স্বামীর এই গুণ কিছু পরিমাণে পেয়েছেন। বড় বড় ঝড় ঝাপটাকে মোটামুটি স্থির করতে পারেন। ফিরোজের ভয়াবহ বিপর্যয়েও তারা স্বামী স্ত্রী ছিল স্থির, ধৈর্য হারাননি। ফরিদা একবার শুধু বলেছিলেন, আমাদের ওপর কারোর অভিশাপ আছে। আর তাতেই ওসমান সাহেব এমন ভঙ্গিতে তাকিয়েছিলেন যে তিনি দ্বিতীয়বার এই জাতীয় কথা বলেননি। স্বামীকে তিনি বেশ ভয় পান। তার ইচ্ছে ছিল ফিরোজকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যান, তাও সম্ভব হয়নি ওসমান সাহেবের জন্য। তিনি বরাবর জোর দিয়ে বলেছেন, আমি আমার বদ্ধ উন্মত্ত ছেলেকে বিদেশে নিয়ে যাব না, কিছুটা সুস্থ হোক তারপর নিয়ে যাব। ফরিদা বলেছিলেন, চিকিৎসা যে করছে সে তো ডাক্তার না, একজন ডাক্তারকে দিয়ে চিকিৎসা করাও। ভদ্রলোক মাস্টার মানুষ, উনি কি চিকিৎসা করাবেন? যদি কেউ কিছু করতে পারে তাহলে উনিই পারবেন। ধৈর্য ধরো। তিনি ধৈর্য ধরলেন। ধৈর্য ধরা বিফলে যায়নি। ফিরোজ এখন সুস্থ। ভয়াবহ একটা স্তর সে পার করেছে। ওসমান সাহেবের ধারণা, ফিরোজ এখন পুরোপুরি ভালো, সহজ স্বাভাবিক মানুষ। কিছুদিনের মধ্যে হয়তো পড়াশোনা শুরু করবে। এখন তাকে নিয়ে বাইরে যাওয়া যায়, পাহাড়ের উপরে কোনো ঠান্ডা জায়গায়। হাতের কাছে আছে নেপাল। প্লেনে যেতে 43 মিনিটের মতো সময় লাগে। ওসমান সাহেব ঠিক মনস্থির করতে পারছেন না, এখনো হয়তো ফিরোজকে নিয়ে বাইরে বেরোবার মতো অবস্থা হয়নি। মিসির আলী সেরকমই বলেছেন। মিসির আলীর মতের সঙ্গে তিনি একমত নন, তবু তাকে অগ্রাহ্য করার সাহস হয় না। হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, ততক্ষণে বর্ষা শুরু হয়ে যাবে। তিনি শুনেছেন বর্ষায় নেপাল দর্শনীয় নয়। দিনরাত টিপ টিপ করে বৃষ্টি, হোটেলের ঘরেই বন্দি জীবনযাপন করতে হবে। ওসমান সাহেব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তিনি অধৈর্য হয়ে পড়েছেন। এটা একটা নতুন ব্যাপার। তার জীবনে ধৈর্যের অভাব কোনোদিন ছিল না। তিনি সমস্ত জটিলতাকে সহজভাবে গ্রহণ করেছেন। এখন কি তা পারছেন না? ওসমান সাহেব চুরুট ধরিয়ে ক্লান্ত গলায় ডাকলেন, ফরিদা, ফরিদা। ফরিদা পাশের ঘরে ছিলেন। তিনি ঘরে ঢুকলেন। ফিরোজ কেমন আছে আজ? ভালো। কি করছে? ভেতরের বারান্দায় ইজি চেয়ারে বসে আছে। শুধু শুধু বসে আছে না, কি যেন করছে। ডাকবো? ডাক। ফরিদা ডাকতে গেলেন এবং ফিরে এলেন কাউকে না নিয়ে। ফিরোজ ঘুমোচ্ছে। দুপুর 11টায় কিসের ঘুম? ওসমান সাহেব অত্যন্ত বিরক্ত হলেন, যদিও বিরক্ত হবার তেমন কোনো কারণ নেই। জুন মাসের দুপুর বেলায় কারো চোখে ঘুম জড়িয়ে আসাটা অন্যায় না। তার নিজেরই ঘুম ঘুম পাচ্ছে। ফরিদা বললেন, তোমার কি হয়েছে? এমন রেগে রেগে কথা বলছো কেন? রেগে রেগে কথা বলছি নাকি? হ্যাঁ, বেশ কয়েকদিন থেকে লক্ষ্য করছি অল্পতেই ইউ আর লুজিং ইউর টেম্পার। তোমার ব্লাড প্রেশার কি বেড়েছে? না। চেক করিয়েছ? না। চেক না করিয়ে বলছো কিভাবে বাড়েনি? আমার তো মনে হয় বেড়েছে। শম্ভুবাবুকে ডাকি? কাউকে ডাকতে হবে না, তুমি তোমার নিজের কাজ করো। আমার আবার কি কাজ যে করব? ওসমান সাহেব বুঝতে পারছেন তার মেজাজ খারাপ হতে শুরু করেছে, অসম্ভব খারাপ। এই মুহূর্তে তা চেক করা উচিত। রাগ সামলাবার কি একটা পদ্ধতি যেন পড়েছিলেন বইয়ে। পায়ের নখের দিকে তাকিয়ে 1 থেকে 20 পর্যন্ত গোনা, কিন্তু তার পায়ে জুতা। তিনি পায়ের নখের দিকে তাকাতে পারছেন না। ফরিদা বললেন, তুমি এরকম করছো কেন? কিরকম করছি? অস্বাভাবিক আচরণ করছো, তাই নাকি? হ্যাঁ তাই। আজ 10টায় তোমার বোর্ড মিটিং ছিল, কোনো কারণ ছাড়াই সেটা ক্যান্সেল করেছো। এবং বলো, কি বলতে চাও? থেমে গেলে কেন? বেশ কিছুদিন থেকেই তুমি কোনো কাজকর্ম দেখছো না। তাতে কিছুই আটকে নেই ফরিদা। আমি বিশ্রাম করছি, আমি ক্লান্ত।
আমার মতো বয়সের একটা মানুষের ক্লান্ত হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। ফরিদা ওসমান সাহেবের পাশের চেয়ারে বসলেন। চেয়ারের দু হাতলে নিজের হাত তুলে দিলেন। বসার ভঙ্গি কিছুটা সিংহাসনে বসার মতো। ওসমান সাহেব তার স্ত্রীর বসার এই ভঙ্গিটার সঙ্গে পরিচিত। এভাবে বসা মানেই ফরিদা যুক্তি দিয়ে কিছু বলবে, যে যুক্তিগুলো কিছুতেই ফেলে দেওয়া যাবে না। ওসমান সাহেব বললেন, বলো তুমি কি বলবে। ফরিদা সহজ কিন্তু দৃঢ় স্বরে বললেন, গত 3-4 দিন ধরে তুমি এরকম আচরণ করছো এবং আমার মনে হয় ফিরোজের কোনো একটা ব্যাপার তোমাকে এফেক্ট করেছে। সেটা কি? কিছুই না, ফিরোজের কোনো ব্যাপার নয়। ফিরোজ এখন সুস্থ না, সে পুরোপুরি সুস্থ হয়নি। ফরিদার কণ্ঠ তীব্র এবং তীক্ষ্ণ। ওসমান সাহেব কিছু বললেন না। তিনি ভালো করেই জানেন গত 3 দিন ধরে ফিরোজ খুবই অসুস্থ। তার ধারণা এই তথ্যটি তিনি একাই জানেন। এখন বুঝতে পারছেন এই ধারণা সত্য নয়। ফরিদাও সেটা জানে। ওসমান সাহেব ক্লান্ত গলায় বললেন, আমার জন্য 1 কাপ চা দিতে বলো। ফরিদা উঠলেন না। তিনি বললেন, ওসমান সাহেবের চায়ের পিপাসা হয়নি। আলোচনার মোড় ফেরাবার জন্যই চায়ের প্রসঙ্গটা টেনে আনা। ওসমান সাহেব বললেন, আজ বোধহয় বৃষ্টি হবে, বৃষ্টি খুব দরকার। এই কথাটিও শুধু শুধু বলা। মেঘ বৃষ্টি রোদ নিয়ে ওসমান সাহেব কখনো মাথা ঘামান না। তার এত সময় নেই। ফরিদা বলো, ফিরোজের বর্তমান অবস্থাটা তুমি জানো? জানি। কখন জানলে? 4 দিন আগে। তুমি তো জানতে, তুমিও তো আমাকে কিছু বলনি। বাড়ির অন্যান্যরা জানে? জানি না। অন্যরা জানে কিনা জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করতে ইচ্ছে করেনি। মিস রিলি সাহেব জানেন? তাকে কিছু বলেছ? না, আমি কিছু বলিনি। আমার মনে হয় তাকে ব্যাপারটা জানানো উচিত। উচিত হলে জানাও। আরো আগেই জানানো উচিত ছিল, তাই না ফরিদা? ফরিদা কোনো জবাব না দিয়ে উঠে গেলেন। তার মাথা ধরেছে। তিনি খানিকক্ষণ শুয়ে থাকবেন। রোজ দুপুরবেলায় তার মাথা ধরে। ঘর অন্ধকার করে শুয়ে থাকতে হয়। ওসমান সাহেব বারান্দায় উকি দিলেন। ফিরোজ ইজি চেয়ারে ক্লান্ত ভঙ্গিতে ঘুমুচ্ছে। নিশ্চিন্ত আরামের ঘুম। কে বলবে তার এত বড় সমস্যা আছে? সমস্যাটি ওসমান সাহেব 3 দিন আগে প্রথম লক্ষ্য করলেন। রাত 9টার দিকে রোজকার রুটিনের মতো তিনি ফিরোজের ঘরে ঢুকলেন। ফিরোজ হাসি মুখে বলল, কি খবর বাবা? কোনো খবর নেই, এলাম খানিকক্ষণ গল্পগুজব করতে। বেড টাইম গসিপিং। বসো। কি করছিস? কিছু করছি না, পড়ছি। কি পড়ছিস? শুধু উপন্যাস? গল্প উপন্যাস এইসব, সিরিয়াস কিছু না। মাঝে মাঝে অবশ্য গল্প উপন্যাসও বেশ সিরিয়াস হয়। তা হয়, তবে আমি পড়ি হালকা জিনিস। এখন পড়ছি রবীন্দ্রনাথের উপন্যাস নৌকাডুবি। রবীন্দ্রনাথের উপন্যাস হালকা জিনিস বলিস কি তুই? বেচারা নোবেল প্রাইজ পেয়েছে বলেই যে তাকে ভারী ভারী উপন্যাস লিখতে হবে তেমন তো কোনো কথা নেই। ফিরোজ হাসতে শুরু করল। সহজ স্বাভাবিক হাসি। একজন অসুস্থ মানুষ এরকম ভঙ্গিতে হাসতে পারে না। ওসমান সাহেব নিজেও হাসলেন এবং ঠিক তখনই একটা জিনিস লক্ষ্য করলেন। ফিরোজের বিছানার উপর প্রায় 2.5 হাত লম্বা একটা লোহার রড পড়ে আছে। তিনি বিস্মিত হয়ে বললেন, লোহার রডটা এখানে কেন? ফিরোজ তাকালো, কিন্তু কিছু বলল না। কে রেখেছে এটা এখানে? আমি। কেন? এমনি। এমনি মানে? বিছানার উপর কেউ লোহার রড রাখবে কেন? ব্যাপারটা কি? ওসমান সাহেব লক্ষ্য করলেন ফিরোজের মুখ কেমন যেন কঠিন হয়ে আসছে। চোখের দৃষ্টি তীক্ষ্ণ, জলজল করছে। দে, আমার কাছে দে, বাইরে রেখে আসি। না। না মানে? এটা দিয়ে তুই কি করবি? ফিরোজ গম্ভীর গলায় বলল, বাবা তুমি এখন যাও, আমি ঘুমাবো। তুই ঘুমাবি ভালো কথা, কিন্তু লোহার রড পাশে নিয়ে ঘুমাতে হবে কেন? ঘুমালে অসুবিধা কি? অসুবিধার কিছু নেই, কিন্তু সবকিছুর একটা কারণ আছে। তুই কারণটা আমাকে বল। না, বলবো না। ওসমান সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। ফিরোজের চোখ লাল হয়ে উঠেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম, ভারী ভারী নিঃশ্বাস ফেলছে।
ওসমান সাহেবের মনে হলো সামথিং ইজ রং, সামথিং ইজ ভেরি রং। ফিরোজ, জি, রড পাশে নিয়ে ঘুমানোর কারণটা আমাকে বল প্লিজ। তুই একটা বুদ্ধিমান ছেলে, কারণ নেই, এমন কিছু তোর পক্ষে করা সম্ভব নয়। ফিরোজ টেনে টেনে বলল, ও আমাকে রাখতে বলেছে। কে রাখতে বলেছে? ওই লোক। কোন লোক? তার নাম কি? নাম জানি না। লোকটা কে? খালি গায়ের একটা লোক, কালো প্যান্ট পরা, চোখে চশমা, সোনালি ফ্রেমের চশমা। ওসমান সাহেব কিছুই বুঝতে পারলেন না কার কথা বলছে সে। ফিরোজ বলল, মিসির আলি স্যারকে ওই লোকটার কথা আমি বলেছি, উনি চেনেন। আই সি। সে আমাকে বলেছে লোহার রড সবসময় সঙ্গে রাখতে, যদি না রাখি সে রাগ করবে। এই ব্যাপারগুলো কি তুমি মিসির আলি সাহেবকে বলেছ? জি না। বলনি কেন? ওই লোক আমাকে বলেছে এটা না বলতে। আই সি। বাবা, তুমি চলে যাও, আমার ঘুম পাচ্ছে। মাত্র 9:30 বাজে, এখনই ঘুম পাচ্ছে? আর একটু বসি, গল্প করি তোর সঙ্গে। গল্প করতে ইচ্ছে করছে না, তুমি এখন যাও। তিনি চলে এলেন, কিন্তু সারা রাত তার ঘুম এলো না। তার মনে হতে লাগলো দরজায় একটা তালা লাগিয়ে রাখা উচিত, যাতে ফিরোজ কিছু বুঝতে না পারে। কিন্তু তালা লাগানোর সাহস তার হলো না। তালা লাগানোর ব্যাপারটা ফিরোজকে আরো এফেক্ট করবে, ভালোর চেয়ে মন্দ হবে বেশি। ওসমান সাহেব ইজি চেয়ারে শুয়ে থাকা ফিরোজের দিকে তাকিয়ে আছেন। কি নিশ্চিন্তেই না ঘুমাচ্ছে। কে বলবে সে অসুস্থ? কত সহজ, কত স্বাভাবিক ঘুমাবার ভঙ্গি। কোলের উপর একটা বই, সুনীল গঙ্গোপাধ্যায়ের স্বপ্ন লজ্জাহীন। উপন্যাসটি কেমন কে জানে। সুনীলের কোনো বই পড়েননি তিনি। গল্প উপন্যাস তার পড়া হয়ে ওঠে না। ফিরোজ ঘুমের মধ্যে নড়ে উঠল। ওসমান সাহেব মৃদু স্বরে ডাকলেন, ফিরোজ। ফিরোজ জবাব দিল না। তার পায়ের কাছে ভারী লোহার রডটি আছে। রডটির মাথা বেশ ধারালো, বারবার সেখানে চোখ আটকে যায়। ওসমান সাহেব অস্বস্তি বোধ করতে লাগলেন। তার বারবার মনে হচ্ছে এই লোহার রডটি ভয়ঙ্কর কোনো কিছুর জন্য অপেক্ষা করছে। মিসির আলির সঙ্গে দেখা করা দরকার। তিনি নাকি ঢাকায় নেই, কোথায় গিয়েছেন কেউ বলতে পারেন না। কবে ফিরবেন তাও কারো জানা নেই। মোহনগঞ্জ স্টেশনে মিসির আলি নামলেন রাত 7:30টায়। গায়ে প্রবল জ্বর, মাথায় অসম্ভব যন্ত্রণা, চোখ মেলতে পারছেন না, এরকম একটা অবস্থা। তার নিজের বোকামির জন্য এটা হয়েছে। শ্যামগঞ্জ পর্যন্ত ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। কামরায় লেখা 25 জন বসবেন, বসেছে 50 জন, আরও 50 জন দাঁড়িয়ে। অসম্ভব গরম। বাথরুমের খোলা দরজা দিয়ে আসছে উৎকো গন্ধ। বারবার মিসির আলির নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। নরক যন্ত্রণা বোধ হয় একেই বলে। যাত্রীদের মধ্যে একজন রোগী আছে যে কিছুক্ষণ পর পর গো গো শব্দ করছে। সে শব্দ শুনে মনে হয় এক্ষুনি বোধ হয় তার প্রাণ বিয়োগ হবে। ভয়াবহ একটা অবস্থা। মিসির আলি শ্যামগঞ্জে নেমে পড়লেন। খোলা জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে বুক ভর্তি করে নিঃশ্বাস নেবেন এই আশায়। ট্রেন ছাড়ার সময় হঠাৎ মনে হলো ছাদে বসে গেলে কেমন হয়। অনেকেই তো যাচ্ছে, বাতাসের অভাব হবে না সেখানে। গ্রামের ভেতর দিয়ে ট্রেন যাবে, টাটকা বাতাস পাওয়া যাবে। তিনি ছাদে উঠে পড়লেন। ছাদের অবস্থা বেশ চমৎকার, চমৎকার হাওয়া। মিসির আলি নিজেকে ধন্যবাদ দিলেন ঠিক সময়েই ঠিক সিদ্ধান্তটি নেবার জন্য। সিদ্ধান্ত ঠিক ছিল না। হিরণপুর আসবার আগেই আকাশ অন্ধকার হয়ে গেল। প্রবল বাতাস বইতে শুরু করল। ধরবার মতো কোনো ব্যবস্থা নেই। তার মনে হতে লাগলো যে কোনো মুহূর্তে তাকে উড়িয়ে নিয়ে চষা খেতে ফেলবে। জীবনের রীতি হবে সেখানেই। বাতাসের সঙ্গে সঙ্গে বর্ষণ, বৃষ্টির ফোঁটা সূচের মতো গায়ে বিচ্ছে। আর কি ঠান্ডা, যেন বরফের চাই থেকে গলে গলে পড়ছে। একটা ভালো অভিজ্ঞতা, কিন্তু এই অভিজ্ঞতার কথা অন্যকে বলার মতো সুযোগ কি আর আছে? মিসির আলি বাতাসের ঝাপটা সামলাবার চেষ্টা করছেন। ছাদের উপরে বসা মানুষগুলোর কেউ কেউ আজান দিতে শুরু করেছে। আল্লাহকে খুশি করার একটা চেষ্টা। আল্লাহ খুশি হলেন কিনা
বোঝা গেল না। ঝড় বৃষ্টি কিছুই কমল না। তবে ড্রাইভার ট্রেন দাঁড় করিয়ে ফেললেন। ছাদের উপর বসে থাকা অসহায় মানুষগুলোর আজানের শব্দ নিশ্চয়ই তার কানে গিয়েছে। আজানের ধ্বনি একেবারে বৃথা যায়নি। ঝড় 8 ঘন্টার মতো স্থায়ী হল এবং পরের 20 মিনিটের মধ্যে মিছিলের গায়ের তাপ হু হু করে বাড়তে লাগল। মোহনগঞ্জ স্টেশনে নেমে তার মনে হলো প্ল্যাটফর্মে শুয়ে পড়েন। স্যার, আপনি কি মিসির আলি? হ্যাঁ, আমি চৌধুরী বাড়ি থেকে আপনাকে নিতে এসেছি স্যার। ও আচ্ছা, আপনি কোন ট্রেনে আসবেন সেটা বলেন নাই। আমি সকাল থেকে সবকটা ট্রেন দেখেছি। খুব কষ্ট দিলাম না? জি স্যার, তা দিলেন। মিসির আলি হেসে ফেললেন। বেশ, ছেলেটি বুদ্ধিমান এবং স্মার্ট, কথাবার্তায় কোনো গ্রাম্য টান নেই। কি করো তুমি? এখানকার কলেজে স্যার বিএ পড়ি, চৌধুরী বাড়িতে থাকি। নাম কি তোমার? জহুরুল হক। জহুরুল হক সাহেব, চলো রওনা হওয়া যাক। চলুন। আপনার মালপত্র কোথায়? মালপত্র কিছু নেই। একটা হ্যান্ডব্যাগ ছিল, সেটা বাতাসে উড়ে গেছে। বাতাসে উড়ে গেছে মানে? ছাদে বসে এসেছি তো, ঝড়ের মধ্যে পড়েছিলাম। বলেন কি? কি সর্বনাশ! শোনো জহিরুল, এখান থেকে যাওয়ার ব্যবস্থা কি? আমার কিন্তু হাঁটার ক্ষমতা নেই। হাঁটা ছাড়া তো যাওয়ার অন্য কোনো ব্যবস্থাও নেই। নদীতে এখনো পানি হয়নি, নৌকা চলে না। মিসির আলি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে পথ নামলেন। সেখানে আবার তাকে বৃষ্টিতে ধরল। তার জ্বরের ঘোর কাটতে 2 দিন লাগল। পুরোপুরি আচ্ছন্ন অবস্থা গেল এই 2 দিন। সবকিছু স্বপ্ন দৃশ্যের মতো। যা দেখেন তাই মনে হয় কাটা কাটা খণ্ডচিত্র। একটির সঙ্গে অন্যটির কোনো মিল নেই। একটি অপরূপা রূপবতী মেয়েকে প্রায় উদ্বিগ্ন মুখে তার পাশে বসে থাকতে দেখেন। এই মেয়েটি বোধহয় নাজনীন। মেয়েটি মাথায় পানি ঢালে, মাথার চুল টেনে দেয় এবং অত্যন্ত নরম স্বরে জিজ্ঞেস করে, চাচাজি, এখন একটু ভালো লাগছে? বলুন, ভালো লাগছে? তার ভালো লাগে না। তবু মেয়েটিকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, ভালো লাগছে মা, বেশ ভালো লাগছে। একজন বয়স্কা মহিলাকে প্রায় সর্বক্ষণই তার ঘরের চেয়ারে বসে থাকতে দেখেন। ইনি বোধহয় নাজনীনের মা। এই মহিলাটি কথাটা বলেন না। 24 ঘন্টা থাকবার পরিকল্পনা নিয়ে এসেছিলেন। তাকে থাকতে হলো 1 সপ্তাহ। 4 দিনের দিন তিনি নিজের ঘর থেকে বেরোলেন এবং খানিকক্ষণ হাঁটাহাঁটি করে আবার জ্বর বাঁধিয়ে ফেললেন। সেই জ্বর পুরোপুরি ছাড়ল না কখনো। তবু এর মধ্যেই যেসব কাজ করবার কথা সব করলেন। প্রথম কাজ ছিল ফিরোজ এসে যে সব জায়গায় গিয়েছে সেসব জায়গায় যাওয়া। দেখা গেল সে খুব বেশি বেড়ায়নি। বাড়ি এবং শিয়ালজানি খাল, এ দুইয়ের মধ্যেই তার গতিবিধি সীমিত ছিল। একদিন শুধু উত্তর বন্ধবিলে গিয়েছিলেন মাছ ধরা দেখতে। সেখানে সে নিজেই নেমেছিলেন মাছ ধরতে। তখন শিং মাছ কাটা ফুটিয়ে দেয়। সে ভয়ে অস্থির হয়ে পড়ে। তার ধারণা সাপে কেটেছে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ ঘটনাটি ঘটে তার অসুস্থ হওয়ার আগের দিন। খুব সম্ভব ঘটনাটি তার মনের উপর ছাপ ফেলে। রাতে তার একটু জ্বরও হয়। যে বটগাছের নিচে চশমা পরা লোকটির সঙ্গে তার দেখা হয়েছিল, সেই গাছটিও তিনি দেখতে গেলেন এবং গাছটির নিচে দাঁড়িয়ে তার মনে হলো ঘটনাটি এখানে ঘটেনি। ফিরোজের বর্ণনা অনুসারে জায়গাটা নির্জন। 2-একটা পরিত্যক্ত হিন্দু ঘরবাড়ি ছাড়ার কিছুই নেই। কিন্তু বটগাছটা যে অঞ্চলে, সে জায়গাটা নির্জন নয়। পাশে শিয়ালজানি খালের উপর একটা বাঁশের সাঁকো, যার উপর দিয়ে লোকজন চলাচল করছে। নদীর ওপরেই কয়েক ঘর কুমোরের বাস। তাদের বাড়ি ভর্তি ছেলে মেয়ে, যারা খুব হইচই করছে, খেলা করছে। এই অঞ্চলটি নির্জন বলা চলে না। ঘটনাটি নিশ্চয়ই অন্য কোথাও ঘটেছে এবং ফিরোজ ঘরের মধ্যে হেঁটে হেঁটে চলে এসেছে বটগাছের নিচে, যেখানে অন্য লোকজন তাকে দেখতে পায়। মিসির আলি শিয়ালজানি খালের দুপার ধরে প্রচুর খোঁজাখুঁজি করলেন, কোনো বকুল গাছ পাওয়া যায় কিনা। পাওয়া গেল না। তার দ্বিতীয় কাজ ছিল এখানে আসার পর ফিরোজের সঙ্গে যাদের দেখা হয়েছে তাদের সঙ্গে আলাপ করা, জানতে চাওয়া তারা ফিরোজের আচার ব্যবহারে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলেন কিনা। দেখা গেল খুব অল্প কিছু লোকজনের সঙ্গে তার কথা হয়েছে। কেউ তেমন কিছু বলেনি।
মিসরেলি প্রত্যেকের সঙ্গে তার ইন্টারভিউর খুঁটিনাটি লিখে ফেললেন। কয়েকটা নমুনা: মোসাম্মদ সালেহা বেগম, বয়স 50 কি 55, আজমল চৌধুরীর মা, পর্দানশীল, কথা কম বলে, রাতে চোখে ভালো দেখতে পায় না। প্রশ্ন হচ্ছে, ফিরোজ ছেলেটি কেমন? ভালো। কেমন ভালো? এত বড় লোকের ছেলে, কিন্তু অহংকার নাই। বুঝলেন কি করে যে অহংকার নাই? আমার পা ছুঁয়ে সালাম করল। যেদিন সে অসুস্থ হয় সেদিন, অর্থাৎ অসুস্থ হওয়ার আগে তার সঙ্গে আপনার দেখা হয়েছিল? হয়েছিল। চা খাওয়ার সময় কোনো কথা হয়েছিল? না। ওকে দেখে কি আপনার একটু অন্যরকম লাগছিল? না। তবে চোখ মুখ ফোলা ছিল, রাতে ঘুম হয়নি, এর জন্য বোধ হয়। বুঝলেন কি করে ও রাতে ঘুম হয়নি? কারণ আপনার সঙ্গে তো ওর কোনো কথা হয়নি। সে আজমলের কথা বলছিল, ওই শুনলাম। আপনি জিজ্ঞেস করেননি কি জন্য ঘুম হয়নি? না। নাজনীন সুলতানা, বয়স 20 কি 21, মোমুন্নেসা কলেজ থেকে বিএ পাশ করে বাড়িতে আছে। অপরূপ রূপবতী, মায়ের মতো স্বল্পভাষী নয়। ইনহিবিশন কেড়ে গেলে প্রচুর কথা বলে। লাজুক নয়, কথাবার্তায় মনে হয় অত্যন্ত জেদি, তবে হাসি খুশি ধরনের মেয়ে। প্রশ্ন হচ্ছে, কেমন আছো নাজনীন? ভালো আছি চাচা। আপনি এমন খাতা কলম নিয়ে প্রশ্ন করছেন কেন? আমার কাছে মনে হচ্ছে আপনি কোনো পত্রিকার ইন্টারভিউ দিচ্ছি। আমার মনে হচ্ছে আমি কোনো পত্রিকায় ইন্টারভিউ দিচ্ছি। ফিরোজকে তোমার কেমন লেগেছিল? ভালো। কেমন ভালো? বেশ ভালো। এই পর্যায়ে মেয়েটি ঈষৎ লজ্জা পেয়ে গেল। ঠিক কি কারণে তুমি বলছো বেশ ভালো? জানি না কি কারণে। ফিরোজ অসুস্থ হবার পেছনে কি কোনো কারণ আছে বলে মনে হয়? এইসব নিয়ে আমি কখনো ভাবি না চাচা। আচ্ছা, ফিরোজ অসুস্থ হয়ে তোমাদের বাড়িতে এলো, সে সময় তুমি তার সামনে গিয়েছিলে? তোমাকে কি সে চিনতে পেরেছিল? চিনতে পেরেছিল কিনা তা তো চাচা বলতে পারবো না, তবে উনি খুব হইচই করছিলেন। আমাকে দেখে হইচই থামিয়ে ফেলেন। রাতের বেলাও খুব চিৎকার শুরু করেছিলেন। তখন ভাইয়া আমাকে ডেকে নিয়ে গেলেন। আমাকে দেখে চুপ করে গেলেন। আচ্ছা, এখন আমি একটা ব্যক্তিগত প্রশ্ন করছি, জবাব দিতে না চাইলে জবাব দিও না। প্রশ্নটি হচ্ছে, ধরো ফিরোজ যদি এখন পুরোপুরি সেরে যায় এবং তোমাকে বিয়ে করতে চায়, তুমি কি রাজি হবে? খুব সহজ এবং শান্ত গলায় মেয়েটি বলল, হ্যাঁ হব। চাচা, আজকের মতো থাক। আপনার জন্যে এখন শরবত নিয়ে আসি, নাকি চা খাবেন? আপনি খুব ঘন ঘন চা খাচ্ছেন, এটা কিন্তু চাচা ভালো না। হরিপ্রসন্ন রায়, MBBS, স্থানীয় ডাক্তার, বয়স 40 কি 50, ব্যস্তবাগীশ লোক। এই অঞ্চলে তার খুব প্রসার আছে। ইন্টারভিউ চলাকালেই দুজন লোক তাকে নিতে এলো। কথা বেশি বলেন। প্রশ্ন হচ্ছে, আপনি কখন রুগী দেখতে এলেন? আমাকে খবর পাঠিয়েছে 5টায়। তখন যাওয়ার উপায় ছিল না, কারণ ধর্মবসা থেকে একজন পেশেন্ট এসেছে। এখন তখন অবস্থা, পেটের ব্যথা, আলসার ছিল, সেই পেন। কাজে আমি সন্ধ্যার পরে গিয়ে উপস্থিত হই। ধরুন 6টা 6:30, শীতকাল তো, 6টার সময় চারদিক অন্ধকার। আপনি কি দেখেছিলেন? মানে রোগীর অবস্থার কথা বলছি। গো শব্দ করছে, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, হিস্টেরিয়ার লক্ষণ মনে হলো। চোখ বড় বড় করে ঘোরাচ্ছিল, ভয়াবহ অবস্থা। আমি নারী দেখলাম, হার্টবিট ছিল খুবই হাই। হিস্টেরিয়াতে এরকম হয়। ঔষধপত্র কি দিলেন? তেমন কিছু না, ঘুমের ওষুধ দিয়েছি, ফেনোবারবিটন। তারপর বললাম ইমিডিয়েটলি ঢাকায় নিয়ে যেতে। কতক্ষণ ছিলেন আপনি? রাত 10টা পর্যন্ত ছিলাম। ওরা খুব ঘাবড়ে গিয়েছিল, নাজনীন কান্নাকাটি করছিল, কাজেই রোগী ঘুমায় না পড়া পর্যন্ত ছিলাম। ঘুমের মধ্যে রোগী কি কোনো কথাবার্তা বলছিল? না, সাউন্ড ঘুম। আমি ঘুমের মধ্যে আরেকবার নারী দেখলাম। হার্টবিট বেশি ছিল, তবে আগের চেয়ে কম। কত ছিল তা মনে নেই। গায়ে টেম্পারেচার ছিল? আমি যখন দেখি তখন অল্প ছিল, 99 কিংবা 99.5। আমি চলে আসার সময় বলছিলাম সকালবেলা আবার দেখব, কিন্তু সেটা সম্ভব হয়নি।
ভোর 5টা ট্রেনে রোগীকে নিয়ে তারা ঢাকা চলে যায়। জহুরুল হক, বয়স 20-21, স্থানীয় কলেজের ছাত্র, বুদ্ধিমান এবং স্মার্ট। চৌধুরী বাড়ির লজিংয়ে থাকে। এদের সঙ্গে ক্ষীণ আত্মীয়তার সম্পর্ক আছে। কথাবার্তা শুনে ধারণা হলো নাজনীন মেয়েটির প্রতি সে খানিকটা অনুরক্ত। প্রশ্ন হচ্ছে, ফিরোজের সঙ্গে তোমার কথা হয়েছিল? জি না, আমি একটু দূরে দূরে ছিলাম। দূরে দূরে ছিলে কেন? আজমল ভাই সবসময় তার সঙ্গে থাকতেন। আমি আজমল ভাইকে সবসময় এড়িয়ে চলি, তাকে ভীষণ ভয় পাই। কাজেই। ভয় পাও কেন? আজমল ভাই ভীষণ রাগী, চট করে রেগে যায়। ওদের ফ্যামিলির সবাই খুব রাগী। এখনো ওদের মধ্যে কিছুটা জমিদার ভাব আছে। সবাইকে মনে হয় ছোট লোক। ফিরোজ কেন অসুস্থ হয়েছিল বলে তোমার ধারণা? জানি না কেন হয়েছে, তবে লোকে বলে ওরা ধুতুরার বীজ খেয়ে ছেলেটাকে পাগল করে ফেলেছে। বলো কি তুমি? না, আমি মোটেই বিশ্বাস করি না। লোকে কি বলে সেটা বললাম আর কি। লোকে এই জাতীয় কথা কেন বলছে? এদের পূর্বপুরুষরা খুব অত্যাচারী জমিদার ছিল। এরা মানুষের প্রাণ অতিষ্ঠ করে দিয়েছিল। এরা প্রচুর অন্যায় করেছে, সেই জন্যই এসব বলে আর কি। তুমি মনে হয় ওদের উপর রেগে আছো। না, রাখবো কেন? সত্যি কথাটা আপনাকে বললাম। মোহনগঞ্জ আসায় মিসির আলি সাহেবের তেমন কোনো লাভ হয়নি। এখন পর্যন্ত এমন কোনো তথ্য পাননি যেটা তার কোনো কাজে আসতে পারে। চট করে অবশ্যই কোনো কিছু পাওয়া যায় না, খুঁজতে হয়। জট খোলবার প্রায় প্রথম ধাপই হচ্ছে অনুসন্ধান। অন্ধকারে হাতড়ানোর মতো কোনো আলোর ইশারা থাকতে হবে। সেরকম কোনো আলোর সন্ধান মিসির আলি এখনো পাননি। তবে যাবার দিন ভোরবেলা একটা সূত্র পাওয়া গেল, অস্বস্তিকর একটা সূত্র, যাকে গ্রহণ করাও যায় না, আবার ফেলে দেওয়াও যায় না। নাজনীন এসে বলল, চাচা আসুন, আপনাকে একটা মজার জিনিস দেখাবো। কি মজার জিনিস? আমাদের এক পূর্বপুরুষ পিতলের একটা কলসি পেয়েছিলেন। কলসি ভর্তি ছিল মোহর। সেই মোহর পেয়েই তারা জমিদার হল। কলসিটার কোনো বিশেষত্ব আছে? না, সাধারণ কলসি। তবে অমাবস্যার সময় এটা ঝনঝন করে শব্দ করে। তুমি কি নিজে শুনেছ? না, তবে অনেকেই শুনেছে। আমি আর ভাইয়া এক অমাবস্যার রাতে কলসির পাশে জেগেছিলাম, কিচ্ছু শুনতে পাইনি। মিসির আলি হাসি মুখে বললেন, প্রাচীন মোহর ভর্তি কলসি, এ জাতীয় গল্প খুব প্রচলিত, তবে এসবের কোনো ভিত্তি নেই। চাচা, অনেকেই কিন্তু শব্দ শুনতে পেয়েছে। হয়তো ইঁদুর ভেতরে ঢুকে গিয়েছিল, ইঁদুর শব্দ করেছে। মিসির আলি কলসি দেখার জন্য কোনো রকম আগ্রহ বোধ করলেন না, শুধুমাত্র নাজনীনের মন রক্ষা করার জন্যে সঙ্গে গেলেন। দোতলার উত্তরের সবচেয়ে শেষের ঘরটির তালা খুলল নাজনীন। মিসির আলি শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কলসির কারণে নয়, এ ঘরে কয়েকটি পুরনো পেন্টিং আছে। তাদের একটিতে খালি পায়ে একটি লোক ঘোড়ার পিঠে বসে আছে। তার পরনে কালো রঙের প্যান্ট, চোখে সোনালি চশমা, শুকনো ধরনের কঠিন একটা মুখ। নাজনীন, এই ছবিটা কার? আমার দাদার বাবা। উনি খালি গায়ে ঘোড়ায় চড়তেন। নাম কি ওর? মাসুক চৌধুরী। ওর সম্পর্কে আর কি জানো তুমি? বিশেষ কিছু জানি না, শুনেছি খুব অত্যাচারী ছিলেন। তারপর একদিন সন্ধ্যাবেলা ঘোড়ায় চড়ে আসছিলেন, হঠাৎ প্রজারা তাকে ঘিরে ফেলে। তারপর আবার কি, মেরে ফেলে, লোহার রড দিয়ে পিটিয়ে মারে। চাচা, এই দেখুন কলসি। আবার কি কি যেন লেখা আছে গায়ে, চেষ্টা করে দেখুন পড়তে পারেন কিনা। পালি ভাষায় লেখা। লেখাপড়ার ব্যাপারে তিনি বিন্দুমাত্র উৎসাহ বোধ করলেন না। ঠান্ডা গলায় বললেন, তোমার দাদার বাবাকে লোহার রড দিয়ে পিটিয়ে মারে? হ্যাঁ। ওর কথা এত জিজ্ঞেস করছেন কেন? এমনি জিজ্ঞেস করছি। আচ্ছা, ফিরোজ কি এই ঘরটি দেখেছে? সে কি এই ঘরে ঢুকেছিল? জি না। কি করে বুঝলে ঢুকেনি? কারণ ঘরটা তালা দেওয়া থাকে। এই তালা একটি মাত্র চাবি, সেই চাবি থাকে আমার কাছে। জানালা টানালা দিয়ে এই ঘরে ঢোকার কোনো উপায় নেই।
তার উপর থাকলেও শুধু শুধু জানালা দিয়ে ঢুকতে যাবেন কেন? কি আছে এই ঘরে? মিসির আলি দাঁড়িয়ে রইলেন ছবির সামনে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তিনি জট খুলতে চেষ্টা করছেন, কিন্তু জট খুলছে না, আরো পাকিয়ে যাচ্ছে। ফিরোজ যদি একবার এই ঘরে ঢুকত তাহলে সমস্ত ব্যাপারটাই অনেক সহজ হয়ে যেত। তিনি বলতে পারতেন ফিরোজ এই ছবিটি দেখেছে, তার মনে ছাপ ফেলেছে এই ছবি। পরবর্তী সময়ে ছবির মানুষটিকে সে দেখেছে হ্যালোসিনেশনে। কত সহজ সমাধান, কিন্তু ফিরোজ এই ছবি দেখেননি। মিসির আলি বললেন, একটি মাত্র চাবি? হ্যাঁ। তুমি কি নিশ্চিত যে এই ঘরটির দ্বিতীয় কোনো চাবি নেই? হ্যাঁ, নিশ্চিত। মিসির আলি আবার তাকালেন ছবিটার দিকে। তার কেন জানি মনে হলো ছবির মানুষটি তার দিকে তাকিয়ে হাসছে, বিদ্রুপের হাসি, তাচ্ছিল্যের হাসি। বাংলা জংশন চ্যানেলটি ঘুরে আসতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। বাংলা জংশন চ্যানেলটি সব ধরনের নন ফিকশন, ইতিহাস, ফিলোসফি, রাজনীতি, বিশ্ব রাজনীতি সহ সব ধরনের প্রবন্ধ নিয়ে কাজ করবে। বিষয়ভিত্তিক বিষয়ে আপনাদের পছন্দ বা চাহিদার কথা আমাদের জানাতে পারেন। ধন্যবাদ।